কম্পার্টমেন্টের বিস্মিত সকলের দৃষ্টি আহমাদ মুসার মুখের উপর এসে নিবদ্ধ হল। সবচেয়ে বিব্রত অবস্থা আন্না এলিনার। তার বাবা পুলিশ প্রধান, আর পুলিশের ব্যর্থতার কারণেই সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারল। অনেকটাই শুকনো কণ্ঠে বলল, সরি স্যার, আপনি কষ্ট করে যাদের ধরলেন পুলিশ তাদের ধরে রাখতে পারল না। বিষয়টাকে খুব স্বাভাবিক হিসাবেই দেখা উচিত। ঘটনাটা এতটা আকস্মিক ছিল যে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই তা শেষ হয়ে গেছে। পুলিশ কিংবা সিকিউরিটি কারো কিছুই করার ছিল না। আপনিই কথা বলছেন? ওই দুই ঘটনাস্থলে আপনার মতো কেউ থাকলে কি ঘটত বলুন তো? আকস্মিকতার অজুহাত নিশ্চয়ই উঠত না, আন্না এলিনা বলল। কি ঘটত সেটা আমি জানি না, কিন্তু যারা বা যে গ্রুপটি হামলা করেছিল তারা ভয়ঙ্কর এবং খুবই দক্ষ। তারা আটঘাট বেঁধে অভিযান চালিয়েছিল। দুই ঘটনায় যা ঘটেছে তার জন্য কারো দোষ আমি দেখছি না ম্যাডাম, বলল আহমাদ মুসা। হতে পারে, কিন্তু আমি ক্ষুব্ধ ও বিস্মিত। এই সন্ত্রাসীদের যে হাসপাতালে ভর্তি করা হলো সেখানে দুই দুই করে 4 জন মাত্র পুলিশ রাখা হবে, তা কি মেনে নেওয়া যায়? বলল সেই মাঝবয়সী মহিলাটি। এ প্রসঙ্গ থাক ম্যাডাম, আমরা সামনের সময় নিয়ে আলোচনা করতে পারি, বলল আহমাদ মুসা। সামনের সময় কেন? বুঝলাম না স্যার, বলল আন্না এলিনা। আমার অনুমান মিথ্যা না হলে ওরা আরেকটা হামলা চালাবে, বলল আহমাদ মুসা। ওরা মানে সন্ত্রাসীরা? কোথায় হামলা চালাবে? কেন? এবার প্রধান টার্গেট প্রধানত আমি, বলল আহমাদ মুসা। প্রধান টার্গেট আপনি? আর অপ্রধান টার্গেট? আন্না আলিনা বলল। সেটা আমি নিশ্চিত নই, সুতরাং না বলাই ভালো, বলল আহমাদ মুসা। কি করে বুঝলেন আবার ওরা হামলা চালাতে পারে? যতটা ওদের বুঝেছি, ওরা পরাজয় বা ব্যর্থতা মেনে নিতে রাজি নয়। আমাকে ধরে নেওয়া বা মেরে ফেলার তাদের উদ্যোগ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা মুছে ফেলার জন্যে আবার আক্রমণে তারা আসবে। কিন্তু আপনাকে দেখে তো কিছুই মনে হচ্ছে না। এই অবস্থায় মানুষের উদ্বেগ আতঙ্ক থাকা স্বাভাবিক। সেই ভাব তো আপনার মধ্যে দেখছি না, বলল এলিনার স্বামী এরিক অ্যালেন। এরিক অ্যালেনের কথা শেষ হতে আন্না এলিনা আহমাদ মুসাকে বলল, ইনি আমার স্বামী, তা আগেই জেনেছেন। এর নাম এরিক অ্যালেন, ইয়ারভেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, বলে আহমাদ মুসা হ্যান্ডশেকের জন্য এরিক অ্যালেনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনি ইয়ারভেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক, সেটা আগেই বুঝেছিলাম। কিভাবে? এরিক অ্যালেন বলল। কোটপিনের মনোগ্রাম দেখে, বলল আহমাদ মুসা। এত ছোট্ট জিনিসও আপনার নজরে পড়ে? কোটপিনে বিশ্ববিদ্যালয়ের নাম অঙ্কিত মনোগ্রাম দেখে বুঝেছেন আমিও বিশ্ববিদ্যালয়ের একজন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তা কি করে বুঝলেন? বিশ্ববিদ্যালয়টির এই কোটপিন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া আর কেউ ব্যবহার করতে পারেন না, বলল আহমাদ মুসা। এই তথ্য আপনি জানেন? বিস্ময় চোখ কপালে তুলে বলল এরিক অ্যালেন। সত্যি অবাক ব্যাপার, আন্না এলিনাও বলল। দেখুন, এতে বিস্ময়ের তেমন কিছুই নেই। অনেক সময় হঠাৎ করে এমন তথ্য জানা হয়ে যায়, বলল আহমাদ মুসা। কিন্তু স্যার, এর আগে সন্ত্রাসীদের জ্যাকেট শার্টে মেকার কোম্পানির মনোগ্রাম সামান্য পাল্টিয়ে লাগানো, সেটাও আপনি ধরিয়ে দিয়েছিলেন। এটাও নিশ্চয় হঠাৎ জানার কোনো ফল নয়। প্লিজ ম্যাডাম, এখন এসব কথা থাক। আর মিনিট 10 মধ্যে কিন্তু আমরা ইয়ারভেনে পৌঁছে যাব। গম্ভীর হল আন্না এলিনা, তাকালো স্বামীর দিকে, বলল আহমাদ মুসাকে লক্ষ্য করে, আপনি কি ভাবছেন? আপনার আশঙ্কার কথা পুলিশকে জানানো উচিত নয় কি? আপনি বললে আমি বাবাকে বলতে পারি। না, তার আর দরকার হবে না। তবে আপনি আপনার বাবাকে বলতে পারেন স্টেশন প্ল্যাটফর্মের যে জায়গায় এই কম্পার্টমেন্ট দাঁড়াবে সে জায়গায় যেন পুলিশ মোতায়েন থাকে, যাতে আপনাদের ট্রেন থেকে নামাটা নিরাপদ হয় এবং স্টেশন থেকে চলে যাওয়াটা আপনাদের নিরাপদ হয়, বলল আহমাদ মুসা। আপনার কথা ভাবছেন না কেন? আপনিই না ওদের টার্গেট, এরিক অ্যালেন বলল। হাসল আহমাদ মুসা, বলল, স্টেশন পর্যন্ত পৌঁছার মধ্যে কি হয় সেটাও বলতে পারছি না। তার মানে? মুখ শুকনো করে বলল আন্না এলিনা। আমার মন এবং যুক্তি দুটোই বলছে স্টেশন পৌঁছা পর্যন্ত ওরা সময়টাও দেবে না, বলে আহমাদ মুসা উঠে দাঁড়াল। বলল দ্রুতকণ্ঠে এরিক অ্যালেনকে, ট্রেনটা যান্ত্রিক কারণে থেমেছিল কতক্ষণ আগে? এরিক অ্যালেন হাতঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় এখন থেকে 15 মিনিট আগে। এরিক অ্যালেনের কথার রেশ বাতাসে মিলাবার আগে
মাথার উপরে ট্রেনের ছাদে ছোট্ট একটা শব্দ হলো। তার সাথে সাথে একটা কিছু ট্রেনের মেঝেতে পড়েই তা বিস্ফোরিত হলো। বিস্ফোরিত হবার মুহূর্তে আহমাদ মুসা চিৎকার করে উঠল, নিঃশ্বাস বন্ধ করে সবাই শুয়ে পড়ুন। আহমাদ মুসাও শ্বাস প্রশ্বাস বন্ধ করে শুয়ে পড়ল। সে শুয়ে পড়ল চিত হয়ে। ট্রেনের ছাদের যেখান থেকে বোম জাতীয় কিছু একটা পড়েছিল সেই স্থানটা ছিল চোখের সামনে। মেঝেতে পড়ে আহমাদ মুসা আরেকটা কাজ করল, সেটা হলো ওদের কাছ থেকে কুড়িয়ে রাখা রিভলভারটা জ্যাকেটের পকেট থেকে নিয়ে ঘাড়ের সাথে কলারের নিচে রাখল। ট্রেনের কম্পার্টমেন্টে ভয়ঙ্কর গ্যাস বোমা বা ডেথ বম এর বিস্ফোরণ ঘটনা হয়েছিল। মাত্র 2-3 সেকেন্ড সময়ও গ্যাস যদি কারো নাক বা মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে ভেতরে প্রবেশ করে তাহলে সেটাই একজনের মৃত্যুর জন্য যথেষ্ট। তবে ভয়াবহ এ বিষের কার্যকারিতা 1 মিনিটের বেশি থাকে না। গ্যাসীয় বিষের ঘনত্ব কমে গেলেই বাতাসের অক্সিজেন হাইড্রোজেন বিষের কার্যকারিতা নষ্ট করে দেয়। সন্ত্রাসীরা ট্রেনের ছাদ কেটে প্রথমে নিচে গ্যাস বোমা ডেথ বম ফেলে। সন্ত্রাসীরা চেয়েছিল টার্গেট আহমাদ মুসা সহ কম্পার্টমেন্টের সবাইকে হত্যা করতে, যাতে পুলিশ কখনো তাদের লোকদের গ্রেফতার করতে আর সাহস না করে। আহমাদ মুসা গ্যাস বোমাটিকে ক্লোরোফর্ম বোমা মনে করে, কিন্তু শরীরের চামড়ায় যখন গ্যাসের স্পর্শ পেল তখন আটকে উঠল। সে বুঝল ওটা মৃত্যু বোম। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে উঠলে এই ভেবে যে অন্যদের অবস্থা কী হবে, তারা কি সাবধান হতে পেরেছে নাকি মৃত্যু, তার আগে আর কোনো কিছু ভাবতে পারল না। সে চোখ বন্ধ করে সংজ্ঞাহীনের মতো পড়ে রইল। পলপল করে সময় বয়ে গেল। মিনিট 2 পরে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে শুরু করেছে সে। কারো কোনো সাড়া শব্দ নেই। নিশ্চয় সবাই মারা পড়েছে। উপর থেকে এই কথা ভেসে এলো। আহমাদ মুসা পলকের জন্য চোখ খুলে দেখল ছাদের সেই কাটা অংশ থেকে কথা ভেসে আসছে। উপর থেকে আসা কণ্ঠটি থামলে আরেকটি কণ্ঠ ভেসে এলো, চলো তাহলে আমরা সবাই নিচে নেমে যাই। শুধু একজন উপরে থাকবে, নাইলনের মইটি ঠিকমতো আটকে থাকছে কিনা সেটা পাহারা দেবার জন্যে। আমাদের টার্গেট লোকটাকে আমরা কি করে চিনব? মৃত হলেও তাকে তো ধরে নিয়ে যাবার কথা, বলল আরেকজন। অসুবিধা হবে না, ভুলে গেলে তোমরা? কম্পার্টমেন্টে মাত্র একজনই অশ্বেতাঙ্গ এশিয়ান আছে, সেই আমাদের টার্গেট, বলল দ্বিতীয় জন। কথা শেষ করে সে আবার বলে উঠল, সময় হাতে আছে মাত্র 7 মিনিট। ইয়ারভেন টানেলে ঢোকার আগেই ট্রেন স্লো হবে, ওখানেই আমাদের নেমে যাবার কথা। এসো সবাই নেমে পড়ি। উপরের কথা বন্ধ হয়ে গেল। সবাই নামছে নাইলনের মই বেয়ে একসাথে। আহমাদ মুসা একেই মহাসুযোগ হিসাবে দেখে। কম্পার্টমেন্টের কেউ জীবিত আছে কিনা সেটা তার জানা নেই। এতগুলো লোককে ওরা নৃশংসভাবে মেরেছে, ওদের কোনো সুযোগ দেয়া যায় না। ওরা মাঝপথ পর্যন্ত নেমে এসেছে, ইচ্ছে করলে ওরা এখন মেঝেতে লাফিয়েও পড়তে পারে। আহমাদ মুসা দ্রুত রিভলভার নিয়ে শুয়ে থেকে পরপর 5টা গুলি করে। 5 জনই ছাদ থেকে ইট পড়ার মতো পড়ে যায় মেঝেতে। আহমাদ মুসা তড়াক করে উঠে দাঁড়ায়। বিড়ালের মতো আস্তে আস্তে এগোয়। তার দৃষ্টি ছাদের উপর দিকে, তার হাতে উদ্যত রিভলভার। ট্রেনের ছাদের কাটা অংশ সোজাসুজি তার নজরে এলো। কম্পার্টমেন্টের উজ্জ্বল আলো অনেকটা টর্চের আলোর মতো কাটা অংশ দিয়ে রাতের অন্ধকারে প্রবেশ করছে। হঠাৎ সেই কাটা অংশের উপর অন্ধকার নেমে আসে, যেন একটা ঢাকনা কাটা অংশের উপর এসে বসে। একটা চিন্তা ঝিলিক দিয়ে উঠে আহমাদ মুসার মনে। সঙ্গে সঙ্গে আহমাদ মুসা রিভলভার উপরে উঠায়। ছুটে গেল একটা গুলি রিভলভার থেকে। একটা শব্দ হলো উপরে, আর সাথে সাথে একজন মানুষের দেহ পড়ল নিচে। আহমাদ মুসা দেখল গুলি লেগেছে একদম তার বুকে। সে তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো। বিষ বোমার ফলে এদিকে কি ঘটেছে এখনও সে জানে না। দুধাপ এগিয়ে আন্না এলিনার সামনে এসে দাঁড়ালো। ডাকল, মিস্টার অ্যালেন, ম্যাডাম এলিনা। দুজনেই ধীরে ধীরে উঠে বসল। ভীত, উদ্বিগ্ন, বিধ্বস্ত চেহারা তাদের। উঠে বসে আহমাদ মুসার দিকে তাকিয়ে এলিনা বলল, স্যার, আপনি সুস্থ আছেন? আল্লাহর হাজার শুকর, আপনারা সবাই বেঁচে আছেন। প্লিজ একটু দেখুন অন্যদের কি অবস্থা, বলল আহমাদ মুসা। এ সময় অধ্যাপক সার্জি গ্যারিক এবং মাঝবয়সী মহিলা উঠে দাঁড়ায়। তারা প্রায় একসাথে বলে ওঠে, আপনি বলার সাথে সাথে আমরা নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়েছিলাম। ওটা কি কোনো গ্যাস বোমা ছিল নাকি ক্লোরোফর্ম? আহমাদ মুসা কিছু বলার আগে এলিনারা বলল, আমরাও আদেশের সাথে সাথে শ্বাস প্রশ্বাস বন্ধ করে শুয়ে পড়ি। আল্লাহ আপনাদের বাঁচিয়েছেন।
অন্যদের অবস্থা কি চলুন দেখি, বলল আহমাদ মুসা। আন্না এলিনারা সবাই দেখা শুরু করে। সবাই মিলে সব যাত্রীকেই পরীক্ষা করল। তাদের সামনে এলো এক ভয়াবহ দৃশ্য। আহমাদ মুসা 5 জন ছাড়া সব যাত্রী বিস্ফোমায় মৃত্যুবরণ করেছে। ও গড বলে ধপ করে সিটে বসে পড়ল এরিক অ্যালেন। বলল, তার মানে আমরাও নিঃশ্বাস বন্ধ না করলে ওদের মতো লাশ হয়ে যেতাম। ওদিকে অধ্যাপক সার্জি গ্যারিক ছুটে এসে আহমাদ মুসাকে জড়িয়ে ধরে বলল, ভয়াবহ এক মৃত্যুর হাত থেকে আপনি আমাদের বাঁচিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। গড ব্লেস ইউ। স্যার, আপনি কি করে বুঝেছিলেন যে ওটা ডেথ বোমা? কি করতে হবে এর মোকাবিলায়? কান্নারুদ্ধ কণ্ঠে বলল আন্না এলিনা আহমাদ মুসাকে লক্ষ্য করে। বোমার সাইজ এবং বোমা বিস্ফোরণের শব্দ শুনে বুঝেছিলাম। আমি প্রথমে ওকে ক্লোরোফর্ম বোমা বলেই মনে করেছিলাম, কিন্তু পরে বিস্ফোরিত গ্যাসের স্পর্শ যখন পেলাম তখন বুঝলাম ওটা ডেথ বোমা, ক্লোরোফর্ম নয়। কথা শেষে আহমাদ মুসা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলে উঠল, ম্যাডাম এলিনা, রেল পুলিশ এখন নিশ্চয় আসবে। তবু আপনি ঘটনাটি আপনার বাবাকে জানিয়ে স্টেশনে আপনাদের নিরাপত্তার ব্যবস্থাটা করুন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি টেলিফোন করছি, কিন্তু শর্ত হলো আপনি আমাদের সাথে নামবেন এবং আমাদের সাথে যাবেন। আন্না এলিনা বলল, হ্যাঁ স্যার, এলিনা ঠিকই বলেছে, আপনি আমাদের সাথেই যাবেন। বিপদ আমাদের চেয়ে আপনার বেশি, আমরা আপনাকে ছাড়তে পারি না। এই ঘটনার পর ওরা 5 জন লোক হারিয়ে ভয়ানক হিংস্র হয়ে উঠবে আপনার উপর। আপনি আমাদের সাথে চলুন, তারপর পরামর্শ করে যা হয় করা যাবে। এরিক অ্যালেন বলল, ধন্যবাদ মিস্টার অ্যালেন। ইয়ারেভেনে গিয়ে কোথাও না কোথাও আমাকে উঠতে হতো। আপনাদের মেহমান হতে আমার কোনো আপত্তি নেই, তবে শর্ত একটাই, আমার পরিচয় সম্পর্কে কোনো কথা প্রচার করা যাবে না, বলল আহমাদ মুসা। আমি রাজি এই শর্তে, এরিক অ্যালেন বলল। যিনি পরিচয় গোপন রাখতে চান তার পরিচয় গোপন থাকাই দরকার। আমিও রাজি স্যার। আন্না এলিনা তার মোবাইলে কল তৈরি করছিল। আন্না এলিনা মোবাইলে পেয়ে গেল তার বাবা আর্মেনিয়ার পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিককে। সে তার বাবাকে তার কম্পার্টমেন্টে এইমাত্র যা ঘটেছে তার সংক্ষিপ্ত বিবরণ জানালো ট্রেনের ছাদ কেটে সন্ত্রাসীদের অভিযান এবং কম্পার্টমেন্টে ডেথ বোমা নিক্ষেপ সম্পর্কে। প্রায় 1 ডজনের বেশি লোকের ভয়ঙ্কর মৃত্যু এবং তারা 5 জন বেঁচে যাওয়ার কাহিনী সম্পর্কেও সে জানায়। নাইলনের ল্যাডারে 5 জন সন্ত্রাসীর কম্পার্টমেন্টে প্রবেশের চেষ্টা এবং 5 জন সহ 6 জন সন্ত্রাসীর মৃত্যুর ঘটনাও জানায় সে। স্টেশনে নিরাপত্তার জন্য আহমাদ মুসা যে পরামর্শ দিয়েছে সে কথাও সে তার বাবাকে জানায়। সব শেষে বলল, বাবা, মিরাকল ইনি 2 বার আমাদের জীবন বাঁচালেন। ভয়ঙ্কর এক কাহিনী শোনালে আমাকে এলি। বোমার আকার এবং শব্দ শুনে যুবকটি কি করে বুঝতে পারল বোমার পরিচয়? 6 জনকে সে গুলি করে মেরেছে। তাকে মোবাইলটা দাও তো, একটু কথা বলি, বলল আন্না এলেনার বাবা আর্মেনিয়ার পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিক। মুখের কাছ থেকে মোবাইল সরিয়ে আহমাদ মুসা দিকে তাকিয়ে বলল, স্যার, বাবা আপনার সাথে কথা বলবেন, বলে আন্না এলিনা মোবাইলটা আহমাদ মুসার হাতে দিল। মোবাইল হাতে নিয়ে কল স্টার্ট করে আহমাদ মুসা বলল, ওয়েলকাম স্যার, আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ ইয়াংম্যান, আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। এক যাত্রায় দুবার আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন, দ্বিতীয়বার আমার জামাতা সহ আরও 4 জনকে বাঁচিয়েছেন, বলল আন্না এলেনার বাবা পুলিশ প্রধান। স্যার, এর কৃতিত্ব ঈশ্বরের, আমি নিমিত্ত মাত্র। আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ, বলল আহমাদ মুসা। এ ধরনের অসাধারণ কাজ যারা করে তারা প্রশংসা পেতেও ভালোবাসে, কিন্তু দেখছি আপনি তাদের থেকে ভিন্ন। প্রশংসার মতো বিনিময়েরও আপনি প্রত্যাশী নন। আমি সত্যি খুশি হয়েছি। এলি বলল, আপনি আমাদের মেহমান হতে রাজি হয়েছেন। আমি আপনার জন্য অপেক্ষা করছি, বলল আন্না এলিনার বাবা। স্যার, আপনি ম্যাডাম আন্না এলিনার পিতা। আমি বয়স আপনার সন্তানের মতোই হব। আমাকে আপনি বলে লজ্জা দেবেন না প্লিজ, বলল আহমাদ মুসা। ধন্যবাদ ইয়াংম্যান, এই শুভেচ্ছার জন্যে। ঈশ্বর তোমার সহায় হন, তুমি দীর্ঘজীবী হও। ধন্যবাদ, রাখছি এখন, বাই। বাই বলে আহমাদ মুসা মোবাইলটি আন্না এলিনার হাতে ফেরত দিল। মোবাইল নিতে নিতে আন্না এলিনা বলল, নিমন্ত্রণ কিন্তু এবার পাকাপোক্ত হল। বাবাও বলেছেন আপনাকে। স্যার, আপনাকে পেয়ে আর একজনও খুব খুশি হবে। কেন? কে? আহমাদ মুসার কৌতূহলী প্রশ্ন। আমার বড় বোন ইভা নারিন।
সে ডাকসাইটে গোয়েন্দা অফিসার, কুংফু কারাতে ব্ল্যাক বেল্টধারী, অপরাধীদের জম সে। প্রফেশন ছাড়া কোনো দিকে তার চোখ নেই। বিয়ের জন্যও সে পর্যন্ত সময় দেয়নি। আপনার সব কাহিনী হয় সে জেনেছে, নয়তো বাবা তাকে বলেছে। তার সাক্ষাতের জন্য আমি উন্মুখ হয়ে আছি স্যার। এবার তাকে বলতে পারবো তুমি যার কাছে শিশু, এমন লোকও দুনিয়াতে আছে। খুশিতে মুখ রাঙিয়ে বলল আন্না এলিনা। না ম্যাডাম, আর্মেনীয় পুলিশ এবং গোয়েন্দাদের সম্পর্কে অনেক ভালো কথা আমি পড়েছি। সোভিয়েত গোয়েন্দাদের সাথে পাল্লা দিয়ে তারা জিতেছে, বলল আহমদ মুসা। ট্রেন স্লো হয়ে থেমে গেল। কম্পার্টমেন্টে প্রবেশ করল সেই পুলিশ অফিসার তার কয়েকজন সাথীকে নিয়ে। ঢুকে সামনে গুলিবিদ্ধ স্তূপীকৃত লাশ দেখে মাথার হ্যাট খুলে নিল। লাশের দিকে চোখ তুলে আহমদ মুসাকে দেখেই বলল, সরি স্যার, আপনার ধরিয়ে দেয়া সন্ত্রাসীদের আমরা ধরে রাখতে পারিনি। তারই হয়তো ফল এই ঘটনা। একটু থেমে পুলিশ অফিসারটি আবার বলল, স্যার, কম্পার্টমেন্টের অবশিষ্ট লোকেরা কি সংজ্ঞাহীন? আহমদ মুসা কিছু বলার আগে আন্না এলিনা বলল, আমরা 5 জন ছাড়া আর কেউ বেঁচে নেই এই কম্পার্টমেন্টে। আমরাও বেঁচে থাকতাম না যদি না স্যার আমাদের নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়তে বলতেন। বোমার শব্দ আমরাও পেয়েছি। ওটা তাহলে পয়জন বোম ছিল, বলল পুলিশ অফিসার। স্যার তো তাই বললেন, বলল আন্না এলিনা। কি নিষ্ঠুরতা, কি ভয়াবহ ঘটনা। বলে আহমদ মুসার দিকে তাকালো পুলিশ অফিসার, বলল, আপনার কাছে আমরা, আমাদের গোটা দেশ কৃতজ্ঞ থাকবে স্যার। কথা শেষ করে সহকর্মীদের দিকে তাকিয়ে বলল, কাজ শুরু করে দাও তোমরা। পুলিশ অফিসার একটা কল করতে ব্যস্ত হয়ে পড়ল। এ সময় আন্না এলিনার মোবাইল বেজে উঠল। কলটা ধরে একটু মুখ সরিয়ে নিয়ে বলল, আপার টেলিফোন। কথা বলার জন্য আন্না এলিনা একটু দূরে সরে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটুক্ষণ পায়চারি করে আবার বিছানায় গা এলিয়ে দিয়েছে আহমদ মুসা। ফ্লাওয়ার ভাসে একগুচ্ছ গোলাপ রেখে একজন অ্যাটেন্ডেন্ট বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। আহমদ মুসা তাকে ডাকল। লোকটি সামনে এসে একটা ছোট্ট বাও করে আর্মেনীয় ভাষায় বলল, কোনো আদেশ স্যার? মোটামুটি আর্মেনীয় ভাষা বলতে পারে আহমদ মুসা। বলল, আদেশ নয়, জিজ্ঞাসা আছে। এত টাটকা ফুল কোথায় পেলে? এবারই নিজস্ব বাগানের ফুল, বলল অ্যাটেন্ডেন্ট লোকটি। বাড়িতে ফুল বাগান আছে? তাহলে তো বড় বাড়ি, অনেক জায়গা নিয়ে। রাতে এসেছি তো বুঝতে পারিনি, আহমদ মুসা বলল। অনেক বড় বাড়ি স্যার। বাড়ির 3 দিকেই বলা যায় বাগান। একটা ফুল বাগান, একটা ফল বাগান, একটা লেকের মতো আছে। লেকের চারপাশেও গাছগাছালি। লেকে মাছও আছে প্রচুর। এটা সরকারি নয় স্যার, এটা স্যারের নিজস্ব বাড়ি। তোমার স্যার মানে আরাম অ্যান্ড্রানিক সাহেবের পরিবার কি অনেক বড়? আহমদ মুসা বলল, বড় নয় স্যার, স্ত্রী এবং 2 মেয়ে নিয়ে তার পরিবার। তবে আমাদেরকে তিনি পরিবারের সদস্য হিসেবেই দেখেন। সরকারি স্টাফ বাদ দিলে আমাদের সংখ্যায় হবে ডজনের বেশি, বলল অ্যাটেন্ডেন্ট লোকটি। আরাম অ্যান্ড্রানিক সাহেবের সরকারি মুখপাত্র পিএস। অ্যাটেন্ডেন্টরা কি এই বাসাতেও বসেন? বলল আহমদ মুসা। ওদের শিফটিং ডিউটি, রাতেও ওদের থাকতে হয়। তাছাড়া ম্যাডামেরও পিএস এপিএস আছেন, বলল লোকটি। ম্যাডাম মানে আরাম অ্যান্ড্রানিকের স্ত্রী? বলল আহমদ মুসা। না স্যার, স্যারের বড় মেয়ে নারিন ম্যাডাম। উনিও পুলিশের বড় অফিসার, খুব নাম তার, বলল অ্যাটেন্ডেন্ট লোকটি। কেমন নাম? জিজ্ঞাসা আহমদ মুসার। অনেক সমস্যার তিনি সমাধান করেছেন, বড় বড় ক্রিমিনালদের তিনি ধরেছেন, বলল অ্যাটেন্ডেন্ট লোকটি। কিন্তু ওর বোন তো ট্রেনে আক্রান্ত হয়েছিলেন, তোমরা এটা শুনেছ তো? আহমদ মুসা বলল, তার ঠোঁটে হাসি। শুনেছি স্যার, আপনি ছোট ম্যাডামকে 2 বার বাঁচিয়েছেন, তার জীবন রক্ষা করেছেন। আপনার সম্পর্কে নারিন ম্যাডাম কি বলেছেন জানেন? ট্রেনের ঘটনার পর ছোট ম্যাডামের খবরটা যখন এলো, নারিন ম্যাডাম তখন কেঁদেই ফেলেছিলেন এবং বড় সাহেবকে বলেছিলেন, বাবা ঈশ্বরকে ধন্যবাদ দাও, এক অসাধারণ লোক ঈশ্বর ওই কম্পার্টমেন্টে রেখেছিলেন। ট্রেনের 3টি ঘটনার পর সব কিছুর পর্যালোচনা থেকে আমি নিশ্চিত আমাদের কেউই আমরা ঘটনাগুলো ওইভাবে মোকাবেলা করতে পারতাম না। তবে বাবা, একটা কথা, ওর বাঁচা কঠিন হবে, বলল অ্যাটেন্ডেন্ট লোকটি। তাহলে তো উনি আমার জন্য বিপদের কথা বলেছেন, বলল আহমদ মুসা। স্যার, ম্যাডাম নিশ্চয় ওটা কথার কথা বলেছেন। মনে মনে হাসল আহমদ মুসা, বলল, মনে মনে নিশ্চয় কথা বলার কথা লোক তিনি নন। কিছু বলতে যাচ্ছিল আহমদ মুসা, তার আগে অ্যাটেন্ডেন্ট লোকটি বলে উঠল, ছোট ম্যাডামরা এদিকে আসছেন, আমি যাই। চলে গেল লোকটি। লোকটির বড় ম্যাডাম নারিনের চিন্তা কিন্তু আহমদ মুসার মাথা থেকে গেল না।
মনে পড়ল আহমাদ মুসার গতরাতে রেল স্টেশনে ইভান আরিনের সাথে প্রথম দেখা হওয়ার সময় তাকে কিছুটা চমকে উঠতে হয়েছে। ইভান আরিনের চোখে ছিল বিস্ময়, কিন্তু সেই সাথে ছিল একটা শঙ্কার প্রতিফলন। কিসের শঙ্কা? তারপর আহমাদ মুসার সাথে কথা বলার সময়ও তার মুখের সে শঙ্কার ছায়াটা দূর হয়নি। আবার বাড়িতে আসার পর বাড়ির চিফ স্টাফ আহমাদ মুসার ব্যাগ নিয়ে রেখেছিল গ্রাউন্ড ফ্লোরের গেস্ট রুমে। বিশাল ডুপ্লেক্স বাড়িটায় আন্ডারগ্রাউন্ড ফ্লোর সহ 3টি ফ্লোর। সাধারণত গেস্ট যারা আসেন তাদের থাকার স্থান একতলা, মানে গ্রাউন্ড ফ্লোরেই হয়। কিন্তু ইভান আরিন এটা জানার সঙ্গে সঙ্গেই তার বাবাকে বলল, মেহমানকে দোতলার খাস মেহমানখানায় রাখা দরকার। তার বিষয়ে সতর্কতার প্রয়োজন আছে। বড় ঘটনা উনি ঘটিয়েছেন বাবা। তার বাবা পুলিশ প্রধান আরাম অ্যান্ড্রিক বলেছিলেন, তুমি যখন এটা ভাবছ তখন ঠিক আছে, তাই করো। আহমাদ মুসা ভেতরে ঢুকতে ঢুকতে এ কথা শুনে আহমাদ মুসা রেল স্টেশনে ম্যাডাম নারিনের মুখে যে প্রচ্ছন্ন শঙ্কা দেখেছিল, বাড়িতে তার থাকার রুম সিলেকশনের সময় তার মধ্যে যে শঙ্কা ও সতর্কতার প্রকাশ ঘটেছিল, সে কথায় নতুন করে বলে গেল অ্যাটেন্ডেন্ট লোকটি। কিন্তু আন্না এলিনার বোন, পুলিশ প্রধানের বড় মেয়ে, আর্মেনিয়ার ডাক সাইটে গোয়েন্দা অফিসারের মনে এ শঙ্কাগুলো কিসের? ট্রেনে যে 3টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে তাতে অতি অসাধারণত্ব কিছু নেই। পুলিশ কাস্টডি থেকে আসামি পালিয়ে যাওয়ায় অস্বাভাবিক কিছু নয়। কোনো অভিযানের সময় একসঙ্গে 5-6 জন সন্ত্রাসী নিহত হওয়াটাও খুব সাধারণ ঘটনা। এগুলো অবশ্যই ম্যাডাম নারিনের শঙ্কা ও সাবধানতার কারণ হতেই পারে না। তাহলে মূল কারণটা কি? আহমাদ মুসার চিন্তার সামনে এগোল না। ঘরে ঢুকল আন্না এলিনা, তার স্বামী এরিক অ্যালেন। স্যার, রাতভর টেনশন এবং মারামারির পর অসময়ের ঘুম আপনার কেমন হলো? ঘরে ঢুকে হাসতে হাসতে বলল আন্না এলিনা। নিশ্চিন্ত পরিবেশে সুন্দর ঘুম হয়েছে ম্যাডাম, বলল আহমাদ মুসা। দেখুন, ম্যাডাম ট্যাডাম বলবেন না কিন্তু। আমি বয়সে আপনার বেশ ছোট। তাছাড়া গতরাতে 2বার আমার প্রাণ বাঁচিয়ে কমপক্ষে বড় ভাইয়ের মতো কাজ করেছেন আপনি। সুতরাং নাম ধরে রাখলে আমি খুশি হব। এখন বলুন তো, নিশ্চিন্ত পরিবেশ কেন বললেন? আন্না এলিনা বলল, হত্যা, মারামারি, টেনশনের পর পুলিশ প্রধানের বাড়ির চেয়ে নিশ্চিন্ত আশ্রয় আর কোথায় পাওয়া যাবে, বলল আহমাদ মুসা। হাসল আন্না এলিনা, বলল, অবাক ব্যাপার। আপনি বলছেন পুলিশ প্রধানের বাড়ি নিশ্চিন্ত আশ্রয়? অন্যদিকে আমার ডাক সাইটে গোয়েন্দা অফিসার আপা আপনাকে নিয়ে মহা টেনশনে ছিলেন সারা রাত। কথা শেষ করে আন্না এলিনা বলল, চলুন, নাস্তা রেডি। সকলে আপনার জন্য অপেক্ষা করছে। 1 ঘন্টা পিছিয়ে দেয়া হয়েছে নাস্তার সময় অবস্থার কারণে। চলুন। সকলকে অপেক্ষা করিয়ে রেখেছেন? আশ্চর্য। চলুন চলুন, বলল আহমাদ মুসা। হঠাৎ আহমাদ মুসার মনে এলো নাস্তার টেবিলে নিশ্চয় সবাই থাকবে। কথা প্রসঙ্গে অবশ্যই ওখানে তার নাম পরিচয় জিজ্ঞাসা করা হবে। কি উত্তর দেবে সে? মিথ্যা বলবে সে? আবার ভাবল পাসপোর্টে যে নাম পরিচয় আছে সেটাই বলতে হবে। এটা আংশিক মিথ্যা হলেও এর মধ্যেই কল্যাণ। তার লক্ষ্য একটা বিপন্ন জনগোষ্ঠীকে বাঁচানো। প্রথমেই তার নাম পরিচয় প্রকাশ হয়ে পড়লে সে উদ্দেশ্য সাধন বাধাগ্রস্ত হতে পারে। আহমাদ মুসা নাস্তার টেবিলের সামনে পৌঁছতেই নাস্তার টেবিলে বসা সকলে উঠে দাঁড়িয়ে বাও করল। উত্তরে আহমাদ মুসা বাও না করে সকলকে উদ্দেশ্য করে সালাম বলল। নাস্তার টেবিলটা ওভাল সাইজের, 6টা চেয়ার। ওভাল টেবিলের লম্বালম্বি 2 প্রান্তে 2 চেয়ার এবং টেবিলের অন্য 2 পাশে 2টি করে 4টি। টেবিলের 5টি আসনই পূর্ণ। টেবিলের লম্বালম্বি এক প্রান্তের একটা চেয়ার খালি, অপর প্রান্তে বসেছেন বয়স্ক রাশ ভারী একজন মানুষ। আহমাদ মুসা দেখে বুঝল ইনি আর্মেনীয় পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিক। অ্যারাম অ্যান্ড্রানিকই এগিয়ে এসে আহমাদ মুসাকে শূন্য চেয়ারে নিয়ে বসালো। অ্যারাম অ্যান্ড্রানিক নিজের চেয়ারে ফিরে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল আহমাদ মুসাকে। প্রথমে নিজের পরিচয়, পরে ডান পাশে স্ত্রী, তার পাশে বড় মেয়ে ইভা নারিন, শেষে বাম পাশে ছোট মেয়ে আন্না এলিনা, তার স্বামী এরিক অ্যালেনের পরিচয়। আরাম অ্যান্ড্রানিক সবার পরিচয় দেয়া শেষ করে আহমাদ মুসা বলল, আর আমি আবু আহমাদ আবদুল্লাহ, আমেরিকান শৌখিন ট্যুরিস্ট। সবাই আহমাদ মুসার দিকে তাকিয়েছিল, কিন্তু ইভা নারিন প্রথমে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে, আর তাকায়নি। তার মুখ ছিল গম্ভীর। তার সুন্দর মুখের এই গাম্ভীর্য তাকে আরও ব্যক্তিত্ব সম্পন্ন করে তুলেছে। তার ছোট বোনও খুব সুন্দর, কিন্তু সে তার চেয়ে বেশি সুন্দরী। হয়তো এ কারণেই পুলিশের গোয়েন্দা বিভাগের জন্য তাকে পছন্দ করা হয়েছে। আধুনিক বিশ্বে গোয়েন্দা বিভাগে
সৌন্দর্যকে মূল্যবান ও বাড়তি যোগ্যতা হিসাবে মনে করা হয়। কিন্তু বাবা, তুমি এদেশে এসে শুরুতেই গণ্ডগোল জড়িয়ে পড়লে আমাদের মেয়েকে বাঁচাতে গিয়ে। আমরা দুঃখিত, বলে অ্যারাম অ্যান্ড্রুকের স্ত্রী মেরি মার্গারিটা। আমাকে ছেলের মতো সম্বোধন করার পর এভাবে দুঃখিত হওয়া বোধহয় ঠিক নয়। আর মানুষে মানুষকে সাহায্য করাটা কোনো খবর হওয়ার মতো গুরুত্বপূর্ণ কোনো কিছুই নয়, এটা আমি মনে করি। আহমাদ মুসা বলল, ধন্যবাদ বাবা তোমাকে, কিন্তু সাহায্য করার খবর গুরুত্বপূর্ণ না হতে পারে, সাহায্য করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এটা করতে গিয়েই তোমার বিপদ হয়েছে। আমি এলিনার কাছে শুনেছি দ্বিতীয় ও তৃতীয় হামলার উদ্দেশ্য ছিল তোমাকে হত্যা করা। আমার দুঃখ এখানেই বাবা, বলল পুলিশ প্রধানের স্ত্রী এলিনাদের মা মেরি মার্গারিটা। তুমি ঠিক বলেছ মার্গারিটা, ঘটনাটা খুবই দুঃখের অবশ্যই। এ নিয়ে আরও কথা আমরা বলবো। এখন এসো সকলে নাস্তার দিকে একটু মনোযোগ দেই। নাস্তার সময় এমনিতেই পার হয়ে গেছে, বলল পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিক। হ্যাঁ, এসো সবাই শুরু করি। একটু থামলো মেরি মার্গারিটা, তাকালো আহমাদ মুসার দিকে, বলল, বাবা তুমি নিশ্চিন্তে খাও, কোনো আইটেমেই তোমার জন্য হারাম কোনো কিছু নেই। কিন্তু মা কেমন করে জানলেন আমি মুসলিম? এটা তো আমি আন্না এলিনাকেও বলিনি, আহমাদ মুসা বলল। হাসলো মেরি মার্গারিটা, বলল, দেখো বাবা, এটা শুধু পুলিশ প্রধানের বাড়ি নয়, এটা একটা বড় গোয়েন্দা অফিসারেরও বাড়ি। সে মানে আমার বড় মেয়ে ইভান আরিন। তুমি ভোরে প্রার্থনা করেছ তা জেনেছে, শুধু তাই নয়, তোমার ধর্মগ্রন্থের পাঠও সে শুনেছে। তারপরেই আমাকে বলেছে মুসলিমরা কি ধরনের খাদ্যকে হারাম মনে করে। সে নির্দেশ দিয়েছে স্টাফদের কি রান্না করতে হবে। না, আমি কিন্তু গোয়েন্দাগিরি করিনি। আমি খুব ভোরে প্রতিদিনের মতোই আমাদের জিমনেশিয়ামে যাচ্ছিলাম। ওনার ঘরের পাশ দিয়ে যাবার সময় মিষ্টি একটা আবৃত্তি শুনতে পেলাম। কৌতূহলী হয়ে আমি গরাদের খোলা জানলায় উঁকি দিয়ে দেখতে পাই উনি প্রার্থনা করছেন, এবং বুঝতে পারি তিনি কোরআনের ভার্স আবৃত্তি করছেন। আমি আর্মেনিয়া তো মুসলমানদের মসজিদে প্রার্থনা দেখেছি, তাছাড়া 3 দিনের এক নিরাপত্তা সম্মেলনে তুরস্কে গিয়ে মুসলমানদের প্রার্থনা আমি খুব নিকট থেকে দেখেছি, বলল ইভান আরিন। সে অনেকটাই বিব্রত, সুন্দর মুখটা তার একটু মলিন হয়ে গেল। তুমি অনেক উপকার করেছ মা। নাস্তার অনেক আইটেমে আমরা পর্কওয়েল এবং এমনকি গোস্ত ব্যবহার করি, যা হয়তো আজও করতাম, যা ওদের দৃষ্টিতে হালাল নয়। সেটা হয়নি তুমি আগাম জানার ফলে, নারিনদের মা মেরি মার্গারিটা বলল। আমার একটা কথা স্যার, গরু ছাগল ভেড়া শুকুর সবই পশু, শুকুরকে হারাম করা হলো কেন? বলল আন্না এলিনা আহমাদ মুসাকে লক্ষ্য করে। সরি এলিনা, যাকে খাওয়া তোমরা বৈধ মনে করো সে সম্পর্কে আমি কোনো বিরূপ মন্তব্য করব না। এটা খোলামেলাভাবে আমাদের প্রথম সাক্ষাৎ। বৈসাদৃশ্যের কথা না বলে সাদৃশ্যের বিষয় সামনে আসাই ভালো, খেতে খেতে বলল আহমাদ মুসা, তার মুখে হাসি। এটা করে কি সাদৃশ্য বৈসাদৃশ্যের দ্বন্দ্ব, নীতি আদর্শ আর পার্থক্যের দ্বন্দ্ব মিটিয়ে ফেলা যাবে? মুখ তুলে তাকালো আহমাদ মুসাকে উদ্দেশ্য করে ইভান আরিন। তার মুখ গম্ভীর, খাচ্ছিল সেও। যাবে না, কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থানের পথ উন্মুক্ত করা যাবে, বলল আহমাদ মুসা। তারও মুখ গম্ভীর। শান্তিপূর্ণ সহাবস্থান লক্ষ্য হওয়া উচিত, নাকি নীতি আদর্শের বিজয়? ইভান আরিন বলল। আহমাদ মুসা মুখ তুলে তাকালো তার দিকে, তার চোখে একটা গভীর জিজ্ঞাসা। বলল, শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যেও নীতি আদর্শের বিজয় হতে পারে। একাধিক আদর্শ সহাবস্থানের পরিবেশে প্রচারিত হতে পারে। স্বাধীন বিচার বুদ্ধি এ থেকে গ্রহণ বর্জন করতে পারে। এভাবে শান্তিপূর্ণ পরিবেশে অধিকতর গ্রহণযোগ্য নীতি আদর্শের বিজয় হতে পারে। আসলে নীতি আদর্শের বিজয়ের অর্থ মানুষের স্বাধীন বিচার বুদ্ধির বিজয়। ইভান আরিন তাকিয়েছিল আহমাদ মুসার দিকে, তার চোখে ঔজ্জ্বল্য, তার সাথে শঙ্কাও আছে। বলল, আপনি আইডিয়াল সমাজের কথা বলছেন, আইডিয়াল এক মানব গোষ্ঠীর কথা বলছেন, কিন্তু আমাদের সমাজ তা নয়। আজকের বৃহত্তর মানব গোষ্ঠীও তা নয়। আমরা দেখব যে নীতি আদর্শ পিছিয়ে পড়ছে তা অগ্রহণযোগ্য হচ্ছে, তা রুখে দাঁড়াচ্ছে, অশান্তি ও সংঘাত সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় শান্তিপূর্ণ সহাবস্থান কি করে চলবে? চালাবার চেষ্টা করতে হবে অধিকতর গ্রহণযোগ্য যে আদর্শ, বিষয় বুদ্ধি সম্পন্ন যে আদর্শ, তাকে সংঘাতের বদলে ধৈর্যের, আক্রমণের বদলে আত্মরক্ষার পথ অনুসরণ করতে হবে। উদারতা দিয়ে সংকীর্ণতাকে, ভালোবাসা দিয়ে হিংসাকে জয় করতে হবে।
এই পথ কষ্টের এবং দীর্ঘ, কিন্তু এই পথেই দেখা যাবে বিবেক ও বিচার বুদ্ধি সমর্থিত নয় এমন নীতি আদর্শের শক্তির সংখ্যা কমতে প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর মানুষের বিচার বুদ্ধি যে নীতি আদর্শকে গ্রহণ করেছে তা বিজয়ী হচ্ছে এবং গড়ে উঠছে শান্তিপূর্ণ সহাবস্থানেরও সমাজ। আহমদ মুসা বলল। ইভান আরিন চোখ সরায়নি আহমদ মুসার মুখ থেকে। তার চোখ দুটি আরও উজ্জ্বল হয়ে উঠেছে। বলল একটু সময় নিয়ে, ধন্যবাদ জনাব। আমার আসল প্রশ্নের আগে ছোট্ট একটা প্রশ্ন। আপনি বললেন বিচার বুদ্ধি সম্পন্ন গ্রহণযোগ্য আদর্শের বিজয় হবে, সে সাথে গড়ে উঠবে শান্তিপূর্ণ সহাবস্থানের সমাজও। কিন্তু গ্রহণযোগ্য আদর্শের বিজয় তো একক আদর্শের সমাজ গড়ে উঠবে, সহাবস্থানের প্রশ্ন তো আর থাকছে না সেখানে। সহাবস্থানের মানে হল একাধিক আদর্শের অবস্থান। মানুষের বিচার বুদ্ধি সম্পন্ন আদর্শের বিজয় মানে সব আদর্শের বিলুপ্তি হওয়া নয়। সংখ্যা শক্তি যাই হোক তারা থাকবে, এটাই বাস্তবতা। মানুষের গ্রহণযোগ্যতা হারানোর ফলে সহাবস্থান নষ্ট করার মতো শক্তি সুযোগ তাদের থাকবে না, এটা ধরে নেওয়া হয়েছে। আহমদ মুসা বলল। বুঝলাম, কিন্তু এটা তো স্বপ্নের কথা, বলল ইভান আরিন। একে মানুষের লক্ষ্য বলতে পারেন। লক্ষ্য স্বপ্ন মানুষের থাকতেই হবে। লক্ষ্য স্বপ্নই মানুষকে, তার সমাজকে পারফেকশনের দিকে নিয়ে যাবে। আহমদ মুসা বলল। খাওয়ার জন্য চোখ ফিরানো ছাড়া ইভান আরিনের চোখ আঠার মতো লেগেছিল তার চেহারার উপর। তার চোখ মুখের উজ্জ্বল্য মুগ্ধতায় রূপান্তরিত হয়েছে। সেই সাথে একটা বিস্ময় তার চোখে মুখে। বলল সে, এই উত্তরের জন্য ধন্যবাদ। আরেকটা বিষয় হল ধৈর্য, ভালোবাসা, আত্মরক্ষা ইত্যাদির মাধ্যমে বিচার বুদ্ধি সম্মত গ্রহণযোগ্য আদর্শের বিজয়ের যে কথা বলেছেন, সেরকম বাস্তব কোনো দৃষ্টান্ত কি দুনিয়াতে আছে, না এটা শুধু পারফেকশন মুখে একটা স্বপ্নযাত্রা? ম্যাডাম নারিন, খুবই পরিচিত একটা দৃষ্টান্ত আছে। দৃষ্টান্তটি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার ও বিজয়ের কথা। তার ৬৩ বছর জীবনের ৪০তম বছরে আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে তিনি ইসলামের প্রচার শুরু করেন। তার ২৩ বছর ইসলাম প্রচারের সময় একদিনও তিনি ইসলামের প্রচার বন্ধ করেননি। ইসলাম প্রচারের এই জীবনকালে তিনিও তার সাথীরা নিষ্ঠুর নির্মমভাবে অত্যাচারিত হয়েও সামনে চলার কাহিনী আছে। এক পর্যায়ে তার এবং তার সাথীদের আত্মরক্ষার কাহিনী আছে। তাদের ভালোবাসা দিয়ে হিংসা ও বিরোধিতাকে জয় করার কাহিনী আছে। কাহিনী আছে তার আদর্শের নিরঙ্কুশ বিজয়ের। তিনি যে সমাজ রাষ্ট্র কায়েম করেছিলেন, সেখানে খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক সবাই ছিলেন। তারপরও ছিল সে সমাজে সুবিচার, সহযোগিতা, সহমর্মিতা ও ভালোবাসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য ধর্মের কেউ কোনোভাবে অত্যাচারিত হলে শেষ বিচারের দিন অত্যাচারিতের পক্ষ নিয়ে স্বয়ং তিনি আল্লাহর কাছে বিচার চাইবেন। শান্তি ও সহাবস্থানের পূর্ণ পরিবেশ ছিল বলেই পার্শ্ববর্তী খ্রিস্টান দেশ খ্রিস্টানরা মুসলিম দেশে চলে আসত। এটা ইতিহাস। এ বিষয়ে বেশি কিছু বলতে চায় না, থামল আহমদ মুসা। এটা একটা দৃষ্টান্ত বটে, কিন্তু যাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড তা কিন্তু বেশি দিন টেকেনি, বলল ইভান আরিন। এই সময়ের মধ্যে যা প্রমাণিত হবার তা কিন্তু হয়ে গেছে, আহমদ মুসা বলল। আহমদ মুসা থামতে আন্না এলিনা বলল, স্যার, আপনি ও আমার বুদ্ধিজীবী গোয়েন্দা আপা যে আলোচনা করছেন তা আপনাদের জন্য খুবই উপযোগী, কিন্তু আমরা তো ভেতরে ঢুকতে পারছি না। এলিনা, অর্থহীন কথা বলো না, বলল ইভান আরিন শাসনের সুরে। আচ্ছা, তোমরা দুবোন থামো। আমি এই আলোচনা শুধু উপভোগ করছিলাম না, শিক্ষাও নিচ্ছিলাম। আমাদের মেহমান আবু আবদুল্লাহ এবং নারিন দুজনকেই ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি মেহমান আবু আবদুল্লাহকে। তার কথায় নতুন দিক নির্দেশনা আছে, যা নারিনও অস্বীকার করেনি। আমি আশাবাদী যে তোমরা নতুন প্রজন্ম সহাবস্থান এবং সহযোগিতার নতুন বিশ্ব গড়ায় এগিয়ে যাবে, যে বিশ্বে থাকবে শান্তির সহাবস্থান, তার সাথে থাকবে আদর্শবাদেরও বিজয়। থামল পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিক। সেই আবার মুখ খুলল। আহমদ মুসাকে উদ্দেশ্য করে বলল, তোমার কথা শুনে মনে হলো মানুষের জীবন, মানুষের ধর্ম, মানুষের সংস্কৃতি নিয়ে তুমি খুব গভীর চিন্তা করো। কিন্তু গতরাতে তোমার যে রূপ বিভিন্ন রিপোর্টে এসেছে, আর এলিনার কাছে যা শুনেছি, তাতে তুমি একজন সফল সেনা কমান্ডো। দুয়ে তো মিলে না। স্যার,
মানুষের ভাবনা চিন্তার জন্যে মাথা এবং মন আছে, তার সাথে আছে সংসারের লড়াইয়ের জন্যে হাত পা। মাথা, মন ও হাত পা দুইয়ে মিলেই কিন্তু পূর্ণাঙ্গ এক মানুষ। আহমদ মুসা বলল। হো হো করে হেসে উঠল পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিক। বলল, চমৎকার চমৎকার বলেছ আবু আবদুল্লাহ। তোমার কথা ও কথার পক্ষে তোমার চমৎকার উদাহরণ আমার চিরদিন মনে থাকবে। থাক, আর নয়। ছেলেটা শুধুই এই কথা নয়, মনে রাখার মতো আরো অনেক কথা বলেছে, কিন্তু তোমরা দুই বাপ বেটি মিলে ছেলেটাকে খেতেও দিলে না, বলল অ্যারাম অ্যান্ড্রানিকের স্ত্রী মেরি মার্গারিটা। না মা, ক্ষুধাও লেগেছিল, যথেষ্ট খেয়েছি, বলল আহমদ মুসা। সবাইকে ধন্যবাদ, আজকের দিনটা সবার জন্য শুভ হোক, বলে উঠে দাঁড়ালো পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিক। যেতে শুরু করে ফিরে দাঁড়িয়ে আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, আমি বসার ঘরে বসছি, তুমি কি একটু আসবে? মা, নারিন, এলিনা, তোমরা সকলে এসো। আসছি স্যার, বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। পরে ইভা নারিনের দিকে তাকিয়ে বলল, আমি রুমে যাচ্ছি, আমি আসছি। ইভা নারিনও উঠে দাঁড়িয়েছে। সে আহমদ মুসার উত্তরে কিছু বলল না, উজ্জ্বল চোখ তুলে তাকালো তার দিকে। তার চোখ ভারী। স্যার, নিচতলার বসার ঘরে আপনি আগে বসেছেন, কিন্তু এই ফ্লোরের বসার ঘর তো আপনি দেখেননি। একে ওকে জিজ্ঞেস করতে হবে, আমি আসছি, আপনাকে নিয়ে আসব, বলল হাসি মুখে আন্না এলিনা। আহমদ মুসা হাসল, বলল, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ঘুরে প্রথম বাঁকে পূব দিকে ঘুরলে প্রথম দক্ষিণমুখী দরজাটা তো। কি করে চিনলেন? আপনি তো ওদিকে যাননি, বলল এলিনা। ও কিছুই না, একটা সাধারণ অনুমান। গতরাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় ওদিকে নজর দিয়েছিলাম, দেখলাম দরজাটার পূব পাশের দেয়ালের হ্যাঙ্গারে একটা হ্যাট টাঙ্গানো আছে। ওই হ্যাট এবং হ্যাঙ্গার দেখে আমি অনুমান করেছি ওটা বসার ঘর হবে। আরেকটা দিক আমার নজরে এসেছে, দরজাটা অপেক্ষাকৃত বড়, দেয়ালটাও মুভাবল। আন্না এলিনা কোনো কথা বলল না, বিস্ময়ে তার মুখ হা হয়ে গেছে। ইভা নারিনেরও বিস্ময় জড়িত দৃষ্টি আহমদ মুসার দিকে। আসছি বলে আহমদ মুসা পা বাড়ালো তার ঘরের দিকে। আন্না এলিনার চোখ ঘুরে গেল তার বড় বোন ইভা নারিনের দিকে। বলল, কি বুঝলে আপা তুমি? আমরা তো সিঁড়ি দিয়ে সব সময় উঠি, আমাদের চোখ তো এভাবে কখনো দেখেনি। আমি ট্রেনেও দেখেছি, পুলিশ যা বুঝতে পারেনি তিনি তা ধরিয়ে দিয়েছেন। ইভা নারিনের মুখ আরো গম্ভীর হয়ে উঠল, ছোট্ট একটা উত্তর দিল, ঈশ্বর বিভিন্ন জনকে বিভিন্ন যোগ্যতা দেন। তুমি এ বিষয়টা কিন্তু এড়িয়ে যাচ্ছ আপা। বিভিন্ন জনকে বিভিন্ন যোগ্যতা দেওয়ার বিষয় এটা নয়। ওনাকে তো ঈশ্বর সব যোগ্যতাই দিয়েছেন। বাবা দেখলে না তার কেমন প্রশংসা করলেন, বলল আন্না এলিনা। ইভা নারিন হাঁটা শুরু করল। বিস্ময় এসে ঘিরে ধরল আন্না এলিনাকে। তার আপা তো এমন বিস্ময়কর আচরণ আগে কখনো করেনি। আপার মুখটা ছিল বেশ গম্ভীর, অথচ এমন ক্ষেত্রে সে উচ্ছল হয়ে ওঠে। রহস্যের গন্ধে পেলে আর কথা ছাড়ে না। নাস্তার টেবিলে সে অনেক কথা বলেছে স্যারের সাথে, তার চোখে উজ্জ্বল ছিল, মুগ্ধতা ছিল, তার সাথে কেমন যেন একটা বিষণ্ণতাও ছিল। আপার হঠাৎ কি হয়েছে? কোনো সমস্যায় পড়েছে কি? চিন্তা তার এগোল না। ইভা নারিনকে পেছনে ফিরে তার দিকে তাকাতে দেখে সে ছুটল। ড্রয়িং রুমে সবাই বসেছে। পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রিকের সামনে সোফায় বসানো হয়েছে আহমদ মুসাকে, মাঝখানে সেন্টার টেবিল। অ্যারাম অ্যান্ড্রিকের স্ত্রী মেরি মার্গারিটা বসেছে স্বামীর পাশে। তাদের বাম দিকে সেন্টার টেবিলের বাম পাশের সোফায় বসেছে আন্না এলিনা এবং তার স্বামী এরিক অ্যালেন। আর সেন্টার টেবিলটার দক্ষিণ পাশে বসেছে ইভা নারিন। সেন্টার টেবিলের উপর সেদিনের কয়েকটা দৈনিক। প্রত্যেক দৈনিকে গতরাতে ট্রেনে সংঘটিত 3টি ঘটনা ফলাও করে ছাপা। আহমদ মুসা যখন এসেছে তখন সবাই এসে পৌঁছায়নি। সেই সুযোগে অনুমতি নিয়ে কে কি লিখেছে তার উপর নজর বুলিয়েছে সে। সে খুশি হল যে তার পরিচয় নিয়ে পত্রিকাগুলো তেমন কোনো কিছুই লেখেনি। সবাই বসার পর পুলিশ প্রধান বলল, বলতে পারো এটা আমাদের নাস্তা উত্তর চায়ের আসর। এ সুযোগে আবু আবদুল্লার সাথে কিছুটা আলাপও করতে চাই। পুলিশ প্রধান তাকালো তার বড় মেয়ে গোয়েন্দা অফিসার ইভা নারিনের দিকে। বলল, মা, তুমি গতরাতের ঘটনা সম্পর্কে জেনেছ তো? ইভা নারিন তার বাবার দিকে তাকিয়েছিল। বলল, হ্যাঁ বাবা, বিভাগীয় রিপোর্ট আমি পেয়েছি, এলিনার কাছেও শুনেছি, সকালের কাগজগুলোও দেখেছি। বেশ, এ 3টা সোর্স আমিও ব্যবহার করেছি। আমি আবু আবদুল্লার কাছ থেকেও কিছু জানতে চাই। সে খুবই বুদ্ধিমান, তার মতামত আমাদের জন্য মূল্যবান হবে, বলল পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিক। পুলিশ প্রধান মুখ ফেরালো আহমদ মুসার দিকে।
আহমাদ মুসাও তখন কাগজ থেকে মুখ তুলেছে। গতরাতে ট্রেনের 3টি ঘটনার একটি ব্যাপারে আমি একদম অন্ধকারে, সেটা হলো কারা এই ঘটনা ঘটালো। প্রমাণ হয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দুঃসাহসিক, দুর্ধর্ষ, সাংঘাতিক, প্রতিহিংসা পরায়ণ এবং তারা যাকে টার্গেট করে কিংবা যারা তাদের পথের বাধা হয়ে দাঁড়ায় তাদের তারা বাঁচিয়ে রাখে না। আমার জানা মতে আর্মেনিয়ার বর্তমান সন্ত্রাসী কোনো গ্রুপের সাথে এদের এই চরিত্র মেলে না। তুমি কি বলো মা নারিন? ইভা নারিন মুখ নত করেছিল, মুখ তুলল সে, বলল সে, আমিও তাই মনে করি বাবা। ম্লান হেসে কথাটা বলল ইভা নারিন, কিন্তু তার হাসির মধ্যে হাসির চেয়ে বিষণ্ণতা ছিল বেশি। আহমাদ মুসার চোখকে তা ফাঁকি দিতে পারল না। তার চোখেও ভয় ও বিষণ্ণতার একটা প্রচ্ছন্ন ছায়া। আবারও অবাক হল আহমাদ মুসা। ধন্যবাদ মা বলে মেয়েকে ধন্যবাদ দিয়ে পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিক আহমাদ মুসাকে উদ্দেশ্য করে বলল, আবু আবদুল্লাহ, তুমি কি এ ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারো? পুলিশ রিপোর্টে কি ওই সন্ত্রাসী সংগঠনের নাম বলা হয়নি? জিজ্ঞাসা করল আহমাদ মুসা। না, বলা হয়নি, বলল পুলিশ প্রধান। তারা হয়তো জেনেছে, কিন্তু রিপোর্টে তারা নিশ্চিত না হয়ে উল্লেখ করেনি। এমনটা কি হতে পারে? আহমাদ মুসা বলল, কখনো না, এমন হতে পারে না। সন্ত্রাসী সংগঠনের নাম তো রিপোর্টের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। যতটুকু পাবে, জানবে, ততটুকু জানাতে হবে, বলল পুলিশ প্রধান। কিন্তু এটাই হয়েছে স্যার, যে তারা জানায়নি। সন্ত্রাসীদের জামা জ্যাকেটের ব্র্যান্ড ট্যাগে এমন কিছু পাওয়া গেছে তাতে ওদের সংগঠনের নাম ব্ল্যাক টাইগার বলে ধরে নেওয়া যায়। ব্ল্যাক টাইগার? বিস্ময় বিজড়িত কণ্ঠে স্বগতোক্তির মতো উচ্চারণ করল পুলিশ প্রধান। আর সে সময় চমকে উঠে মুখ তুলে ইভা নারিন। স্বগতোক্তির পরেই পুলিশ প্রধান বলল, তাহলে ওরা কি তথ্যটা হাইড করল? তার কণ্ঠে এবার বিস্ময় নয়, কঠোরতা ঝরে পড়ল। গোপন করার ব্যাপারটা নাও থাকতে পারে। সন্ত্রাসীদের জামা জ্যাকেটের ব্র্যান্ড ট্যাগের ওই অর্থটা বা নামটা আমি অনুমান করেছিলাম এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে বলেছিলাম। সেটা বিশ্বাস নাও করতে পারে, হয়তো সেই কারণে তারা রিপোর্টে উল্লেখ করেনি। আহমাদ মুসা বলল, হ্যাঁ বাবা, উনি পুলিশকে বিষয়টা ধরিয়ে দিয়েছিলেন, বলল আন্না এলিনা। কেন তুমি ওই নামটা তাদের সেটা মনে করেছিলে? পুলিশ প্রধান বলল। পুলিশ প্রধানের এই প্রশ্নের সাথে সাথে ইভা নারিন তাকিয়েছিল আহমাদ মুসার দিকে। তার চোখে মুহূর্তের জন্য একটা গভীর আতঙ্কের ভাব ফুটে ওঠে। ওদের জামা জ্যাকেটের ব্র্যান্ড যে মেকার কোম্পানি ছিল, সে কোম্পানির ব্র্যান্ডের সাথে জামা জ্যাকেটের ব্র্যান্ডের মধ্যে কিছুটা অমিল ছিল। আসল কোম্পানির ব্র্যান্ড ট্যাগে একটা ব্ল্যাক টাইগার শুয়েছিল, কিন্তু ওদের জামা জ্যাকেটের ব্র্যান্ড ট্যাগে ব্ল্যাক টাইগার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার অবস্থায়। কোম্পানির ব্র্যান্ডে ওদের নিজস্ব চেঞ্জ থেকে আমার মনে হয়েছিল ওদের একটা সংগঠন নিশ্চয় আছে এবং তার নাম ব্ল্যাক টাইগার, বা তার আগে পিছে আরও কিছু থাকলেও থাকতে পারে, বলল আহমাদ মুসা। বিস্ময়ে মুখ হা হয়ে গিয়েছিল পুলিশ প্রধান অ্যারাম অ্যান্ড্রানিকের। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ঠিক ধরেছ আহমাদ আবদুল্লাহ, তোমার চিন্তায় কোনো ভুল নেই। কিন্তু তুমি সুদূর আমেরিকার একজন হয়েও আর্মেনিয়া অঞ্চলের একটা কোম্পানির মেকার্স ব্র্যান্ড ট্যাগ এর এই চেঞ্জ ধরতে পারলে কি করে, এবং তা থেকে একটা নামও বের করে ফেললে? অসাধারণ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবু আবদুল্লাহ। ইভা নারিনের চোখে মুখে বিস্ময়, উদ্বেগ, মুগ্ধতা সব কিছু মিলে এক অদ্ভুত চেহারার প্রকাশ ঘটে। সে তাকিয়ে থাকে আহমাদ মুসার দিকে, চোখ সরিয়ে নিতেও যেন ভুলে গেছে। বিষয়টা আমার নজরে পড়ে, পুলিশের নজরেও পড়তে পারত। বড় কিছু নয় স্যার এটা, বলল আহমাদ মুসা। তার চেহারায় ছিল লজ্জিত ভাব। কথাটা শেষ করে আহমাদ মুসা আবার বলল, আরেকটা বিষয় আমার মনে হচ্ছে স্যার, কোনো না কোনো ফর্মে পুলিশ বা কেউ ভেতর থেকে সন্ত্রাসীদের সহযোগিতা করছে। পুলিশ প্রধানের কপাল কুঞ্চিত হল, বলল, কেন এটা মনে করছো? 2 হাসপাতালেই পুলিশ পাহারা উপযুক্ত ছিল না। সন্ত্রাসীদের কেবিন এলাকায় পাহারা তো ছিলই না। তাছাড়া ট্রেনে ওদের 3য় আক্রমণের আগে এক জায়গায় ট্রেন থেমেছিল অল্পক্ষণের জন্য। এই থামাটা বোধহয় স্বাভাবিক নয়। হতে পারে ওখানে সন্ত্রাসীরা ট্রেনে উঠে, বলল আহমাদ মুসা। পুলিশ প্রধান বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তার কথা শেষ হলেও কোনো কথা বলল না পুলিশ প্রধান। অন্য সবার চোখে মুখেও বিস্ময় বিমুগ্ধতা, শুধু ইভা নারিনের চোখে মুখে বিমুগ্ধতার পাশে দুশ্চিন্তার কালো ছায়া।
ধন্যবাদ আবু আবদুল্লাহ, তুমি আমাদের মূল্যবান সাহায্য করেছ। আমাদের বিভাগ এভাবে চিন্তা করেনি। তদন্ত হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে। তোমার দিক নির্দেশনা আমাদের সাহায্য করবে, বলল পুলিশ প্রধান। তাহলে আমি উঠতে পারি স্যার, বলল আহমাদ মুসা। একটু বসো, তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি কি, বলল পুলিশ প্রধান। অবশ্যই স্যার, আহমাদ মুসা বলল। তোমার অ্যাকশন, অ্যানালাইসিস, চিন্তা সবই বিস্ময়কর। তাহলে আসলে তুমি কি করো, বলল পুলিশ প্রধান। তা বলার মতো তেমন কিছু নয় স্যার, সোশ্যাল কনসালটেন্সির মতো কিছু করি আর সারা পৃথিবী ঘুরে বেড়াই, আহমাদ মুসা বলল। ওকে ইয়াংম্যান, যাও বিশ্রাম করো। অনেক ধকল গেছে, শুধু ওষুধপত্রের দরকার হয় যদি, তাহলে এলিনাকে বলবে। কথাটা শেষ করে পুলিশ প্রধান তাকালো ইভা নারিনের দিকে, বলল, মা, তুমি মেহমানের খোঁজখবর রেখো। তোমার চিন্তা কাজের সাথে তার অনেক মিল আছে। ইভা নারিনের মুখটা মুহূর্তের জন্য কিছুটা রাঙ্গা হয়ে ওঠে, বলল, আচ্ছা বাবা। আহমাদ মুসা উঠে সকলকে শুভেচ্ছা জানিয়ে তার কক্ষের দিকে পা বাড়ায়। আন্না উঠে দাঁড়িয়ে তার স্বামীকে বলল, চলো ওনাকে কক্ষে পৌঁছে দিয়ে আসি। বলে তারা দুজনে চলল আহমাদ মুসার সাথে সাথে। তাদের পেছন থেকে ইভা নারিন একটু উঁচু কণ্ঠে বলল, এলিনা, ওকে বলো উনি যেন বাড়ির বাইরে না যান। উনি যদি কারণ জিজ্ঞাসা করেন, বলল এলিনা পেছনে তাকিয়ে। বলো যে কারণ জানি না, বাবার এটা অনুরোধ, ইভা নারিন বলল। বাবা তো অনুরোধ করেননি, মিথ্যা বলবো কেন, বলল এলিনা। না, তুমি বলবে, ইভা নারিন বলল। আর কিছু না বলে ঘুরে দাঁড়িয়ে চলে গেল এলিনা এবং অ্যালেন। ওরা চলে যেতেই পুলিশ প্রধানের স্ত্রী মেরি মার্গারিটা বলল, সত্যি খুব ভালো ছেলে আবু আবদুল্লাহ। দেখেছ ওর চেহারায় একটা কেমন পবিত্রতা আছে, দৃষ্টি কত সংযত, কথা চলাফেরায় আমিত্বের লেশ মাত্র নেই। হাসল পুলিশ প্রধান, বলল, মার্গারিটা, ছেলেটাকে প্রথম দর্শনে সার্টিফিকেটটা তুমি দিয়ে দিলে, কিন্তু বলো কোন কথাটা আমি বেঠিক বলেছি, বলল মেরি মার্গারিটা। না, তুমি ঠিকই বলেছ, আমি একমত, বলে পুলিশ প্রধান তাকালো বড় মেয়ে ইভা নারিনের দিকে, বলল, আবু আবদুল্লাহ সম্পর্কে তোমার মূল্যায়ন কি মামা? তার সম্পর্কে মন্তব্য করতে আরও সময় লাগবে বাবা। অ্যাকশন, অ্যানালাইসিস এবং চিন্তায় সে বিস্ময়কর বলে তুমি যে মন্তব্য করেছ তা ঠিক। আমার সার্ভিস লাইফে বহুমুখী অনেক প্রতিভার সাথে আমার সাক্ষাৎ ঘটেছে, কিন্তু এমন ভালো মানুষ কাউকে আমি দেখিনি। তবে তার সম্পর্কে আরও জানার আগে চূড়ান্ত কথা বলা যাবে না, বলল ইভা নারিন, তার মুখ গম্ভীর। তুমি একজন গোয়েন্দা অফিসারের মতোই কথা বলেছ মা। দেখো খোঁজ নিয়ে আর কি কি জানতে পারো। আমাদের কারণে সে বিপদে জড়িয়েছে, তার পাশে আমাদের দাঁড়ানো দরকার, পুলিশ প্রধান বলল। অবশ্যই বাবা, কিন্তু আমাদের সাধ্য অসীম নয়। তিনি তার ইচ্ছামতো এখানে সেখানে যাবেন, তাকে কিভাবে পাহারা দিয়ে রাখা যাবে? 2-4 জন পুলিশ সাথে দিলেও তাদের সামর্থ্যই বা কতটুকু হবে, বলল ইভা নারিন। তুমি কি বলতে চাও নারিন, পুলিশ প্রধান বলল, তার ভ্রু কুঞ্চিত। তাকে এ মুহূর্তেই এদেশ থেকে চলে যাওয়া দরকার বাবা, বলল নারিন। মনে হচ্ছে তুমি একটু বেশিই শঙ্কিত, পুলিশ প্রধান বলল। ইভা নারিনের মুখ আবেগে রাঙ্গা হয়ে উঠল, বলল, বাবা, তুমিও বলেছ, আমিও বলেছি, অ্যাকশন অ্যানালাইসিসে তিনি অনন্য এক প্রতিভা। আমি এলিনার মুখে শুনেছি, ট্রেনে দ্বিতীয়বার অ্যাটাকের পর যখনই তিনি সন্ত্রাসীরা পুলিশ কাস্টডি থেকে পালিয়ে যাওয়ার কথা শুনেছেন, তখনই সাথে সাথে তিনি বলেছেন ট্রেনে আমাদের উপর আবার অ্যাটাক হবে। তার কয়েক মিনিট পরেই অ্যাটাক হয়েছে। ছাদ কেটে উপর থেকে সন্ত্রাসীরা ভেতরে বোমা ছুড়েছে। তৎক্ষণাৎ নিঃশ্বাস বন্ধ করে সবাই শুয়ে পড়ুন বলে চিৎকার দিয়ে তিনি নিজেও শুয়ে পড়েছেন। তার এই সিক্স সেন্স এর কাজ অনন্য, অসাধারণ বাবা। তার সাথে তিনি আদর্শবাদী, ভালো মানুষও। তাকে সব ক্ষতি থেকে বাঁচানো দরকার। পুলিশ প্রধানের চিন্তাক্লিষ্ট চোখে প্রশ্নের ছাপ, বলল, তুমি এ সন্ত্রাসীদের এত শক্তিশালী মনে করছো কেন মা? ট্রেনের 3টি ঘটনা বিশ্লেষণ করে আমার মনে হয়েছে এরা একবার কাউকে টার্গেট করলে তাকে ছাড়ছে না। শেষ ঘটনার কথা চিন্তা করো বাবা। তারা ট্রেন থামার ব্যবস্থা করে ট্রেনে উঠতে পেরেছে, ট্রেনের ছাদ কেটে তার ভেতরে আক্রমণ করেছে। এ থেকে প্রমাণ হচ্ছে ওরা কৌশলী এবং শক্তিশালী। তাছাড়া মেহমান বললেন সরকার ও প্রশাসনে তাদের প্রভাবও রয়েছে। আমাদের সামনে যে ঘটনাগুলো রয়েছে তা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব তার কথাগুলো সত্য, এবং এটা স্বীকার করতেই হবে, বলল ইভা নারিন। কিন্তু তারা সরকারের চেয়ে শক্তিশালী নিশ্চয় নয়। ভয় করছো কেন তুমি? পুলিশ প্রধান বলল।
আমি ভয় করছি মেহমানকে নিয়ে, তিনি তো সরকার নন। ইভা নারিন বলল। ঠিক বলেছ মা, যিনি বিদেশি, যিনি হোটেল মোটেলে থাকবেন, যিনি ঘুরে বেড়াবেন এখানে সেখানে, তাকে নিরাপত্তা দেওয়া অবশ্যই কঠিন। তাহলে কি করা যায় বলতো? তার জন্য আমাদের উপর একটা দায়িত্ব তো বর্তেছে, বলল পুলিশ প্রধান। বলেছি তো বাবা, এখনই আর্মেনিয়া থেকে চলে যাওয়ার মধ্যে তার জন্য রয়েছে কল্যাণ, ইভা নারিন বলল। তাহলে তুমি তার সাথে কথা বলো। আমার কথা বলা ভালো দেখায় না। তুমি বন্ধু হিসাবে এ ধরনের রিকোয়েস্ট করতেই পারো। তোমাদের মধ্যে কথাবার্তায় বোঝা যায় উনি তোমাকে সম্মান করেন, মর্যাদা দেন, বলল পুলিশ প্রধান। দেখছো না বাবা, এ ধরনের সম্মান মর্যাদা তিনি সকলকেই দেন, ইভা নারিন বলল। এটা তার সুরুচিবোধ। ঠিক আছে মা, তাহলে এ কথাই থাকলো, তুমিই তাকে রাজি করাও, বলল পুলিশ প্রধান। আমি চেষ্টা করব বাবা, ইভা নারিন বলল। ওর স্বার্থেই তোমাকে সব ধরনের চেষ্টা করতে হবে, বলল পুলিশ প্রধান। মনটাকে একটু শান্ত করার জন্যে এবং একটু বিশ্রামের আশায় বিছানার আশ্রয় নিল ইভা নারিন। কিন্তু বিছানায় গা এলিয়ে দেবার পর মনটা তার আরও অস্থির হয়ে উঠল। মনটা তার এত দুর্বল হয়ে পড়েছে কেন? মেহমানকে বাঁচানোর জন্যে তার মন এত অস্থির হয়ে উঠেছে কেন? সে কি তার বোনকে বাঁচিয়েছে বলে? মন তাও বলছে না। তার ক্ষতি হবে, সে ওদের মতো ভয়ঙ্কর সন্ত্রাসীদের হাতে পড়বে, তার অস্তিত্ব মুছে যাবে, এটা ভাবতেই তার হৃদয়ে একটা বেদনা তীব্র হয়ে উঠেছে। এই মেহমান যেন অনেক দিনের চেনা, গভীর পরিচয় যেন তার সাথে। সে গভীর পরিচয় নিয়ে কখন যেন সে তার আত্মার আত্মীয় হয়ে গেছে। অথচ গতরাতে সে জেনেছে বিদেশি এই যুবক ব্ল্যাক আর্মেনিয়ান টাইগার এর 7-8 জনকে গুলিবিদ্ধ করেছে, 5 জনকে হত্যা করেছে। তার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে ব্যাট এর পক্ষ থেকে। যে কোনো মূল্যে তাকে হত্যা করতে হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর ভোররাতেই তাকে জানানো হয় সে বিদেশি যুবককে আমাদের বাড়িতে আনা হয়েছে। সে যেন হঠাৎ চলে না যায়, তাকে যেন আমি চোখে চোখে রাখি। সবকিছু জানার পরেও তার মন এমন করছে কেন? প্রথম দেখাতেই কেন মনে হলো সারা জীবন এমন লোককে আমি দেখতে চেয়েছি, অপেক্ষা করে আছি এমন লোকের জন্যেই। 1000 বছরের চাওয়া যেন এক নজরেই দেখা হয়ে গেছে। কেন এমন হলো? এমন অস্বাভাবিক ঘটনা কেন তার জীবনে ঘটল? তার এই 26 বছরের জীবনে এমন আলোড়ন তো তার জীবনে আর কখনো আসেনি। কাউকে তো সে এভাবে আগে দেখেনি। কেন তার মনে হচ্ছে সব শক্তি দিয়ে সব বিপদ থেকে তাকে আড়ালে রাখতে হবে? ইভা নারিনের ব্যক্তিগত ওয়্যারলেসটা বেজে উঠল। ভ্রু কুঞ্চিত হল তার। ভীতি মিশ্রিত বিরক্তির ছাপ ফুটে উঠল তার চোখে মুখে। উঠে বসল সে, মনকে শাসন করল, মনে মনে বলল, প্রিয় সংগঠনের প্রতি তার মন এমন বিদ্রোহী হয়ে উঠল কেন? তাড়াতাড়ি কলটা ধরল সে। হ্যালো, আমি ইভা নারিন, বলল ইভা নারিন। ম্যাডাম নারিন, আমি সুসানা। ওদিকের সব ভালো? ও প্রান্ত থেকে সুসানা বলল। ব্যাটের গোয়েন্দা প্রধান সে। হ্যাঁ ম্যাডাম সুসানা, সব ভালো, বলল ইভা নারিন। খুনিটা কোথায় এখন? তার ঘরে তো? সুসানা বলল। হ্যাঁ, ছোট্ট জবাব দিল ইভা নারিন। শুনুন, এই মাত্র স্পেশাল নির্দেশ এসেছে, কালকে সকালের সূর্য তার দেখা চলবে না, রাতের মধ্যে তাকে শেষ করতে হবে। আমি আপনাকে বাড়ির কাছাকাছি জায়গায় আছি এবং আমাদের লোকজনও চারদিকে মোতায়েন, কিন্তু আসল কাজটা আপনাকেই করতে হবে, বলল সুসানা। কি করতে হবে? ইভা নারিন বলল। অনেক কষ্টে সে গলার কম্পন আড়াল করল। তাকে হত্যা করতে হবে। কিভাবে সেটা আপনাকেই ঠিক করতে হবে। সে পরামর্শ আমরা দিতে পারব না। তবে হ্যাঁ, আপনার কাছে সর্বাধুনিক স্পাই রিং আছে। সে রিং এর গোপন নিডল এমন একটা ব্যাকটেরিয়া আছে, যা ব্যাকটেরিয়া কারো দেহে অনুপ্রবেশ করার মুহূর্তে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হবে। তাকে হত্যার জন্যে আপনি এই স্পাই রিং ব্যবহার করতে পারেন, আর আপনার মতো অসাধারণ সুন্দরীর জন্যে এটা খুব সহজ, বলল সুসানা। গোটা দেহ ভীষণভাবে কেঁপে উঠল ইভা নারিনের। প্রবল একটা যন্ত্রণা ছড়িয়ে পড়ল তার মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহে। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলল সে। সুসানা আবার বলল, ঠিক আছে ম্যাডাম, আমি শেষ করতে পারি কি? একটা কথা ম্যাডাম, তিনি আমাদের মেহমান এবং আমাদের বাসায় তিনি। কথা শেষ না করেই থেমে গেল ইভা নারিন। রুদ্ধ হয়ে আসছিল তার কণ্ঠ। ম্যাডাম, আপনার কথা আমি বুঝেছি, কিন্তু কোনো কিছুই করার নেই। আমাদের উপর, আপনার উপর নির্দেশ এটাই। তার আতিথ্যপরায়ণতা, সৌজন্যবোধ ইত্যাদির চেয়ে অনেক বড় দায়িত্ব আপনার উপর বর্তেছে। কোনো আবেগ অজুহাত দিয়ে
এই দায়িত্ব এড়ানো যাবে না, এটা আপনি জানেন। সে আমাদের 5 জন লোককে মেরেছে, 7 জন লোককে গুলিবিদ্ধ করেছে। তাকে হত্যা না করা পর্যন্ত সব কাজ বন্ধ রাখা হয়েছে। টপ টু বটম সবাই উন্মুখ হয়ে আছে আপনার সফল হওয়ার খবর শোনার জন্যে। ব্যর্থতার কোনো সুযোগ এখানে নেই। আমি কল অফ করলাম ম্যাডাম, গুড লাক, বাই। ওপার থেকে ওয়্যারলেস বন্ধ করার শব্দ হলো। দাঁড়িয়ে কথা বলছিল ইভা নারিন ধপ করে বসে পড়ল বেডে। তার গোটা দেহ যেন কাঁপছিল অপমান সহ কি এক যন্ত্রণায়। তার সৌন্দর্যের কথা এনে এক অশ্লীল ইঙ্গিত দিয়েছে সুসানা। পুলিশ প্রধানের মেয়ের জীবন রক্ষাকারী একজন মেহমানকে পুলিশ প্রধানের বাড়িতেই হত্যা করা হবে, এটা তার পরিবারের শুধু অপমানই নয়, বিশ্বাসঘাতকতাও। এসব চিন্তা এক অসহনীয় যন্ত্রণা হয়ে তাকে আচ্ছন্ন করে তুলল। তার উপর এই মেহমান তার কাছে শুধু একজন মেহমান, এলিনাদের প্রাণ রক্ষাকারী মাত্র নন। তিনি তার ২৬ বছরের জীবনে একজন বিস্ময়কর আগন্তুক, প্রথম দর্শনেই যাকে মনে করা হয়েছে ১০০ বছরের চেনা। আমি যেন ঘুমিয়েছিলাম, তাই বোধ হয় জীবন আমি কাউকে পাত্তাই দেইনি, কাছে পাওয়ার উপযুক্ত মনে করিনি কাউকে। কিন্তু সেজন্য আমাকে সোনার কাঠি স্পর্শে জাগিয়ে দেয়। জেগে ওঠার সময় দৃষ্টিতেই তাকে দেখতে পেয়েছি আমি। কিন্তু পরিণাম আমি জানি না, আমার পাওয়াটা ধূমকেতুর মতোই অন্ধকারে আবার হারিয়ে যেতে পারে। তবু এ পাওয়াটাই আমার কাছে বড়। এ পাওয়াকে আমি হত্যা করতেই পারি না। যন্ত্রণা এবার অশ্রু হয়ে তার 2 গণ্ড বেয়ে নেমে এলো। শুয়ে পড়ে বালিশে মুখ গুজল সে। 2 চোখ থেকে অশ্রুর 2 গণ্ড আরও বেগবান হল। বিপর্যস্ত ক্লান্ত ইভা নারিন একসময় ঘুমিয়ে পড়ল। ধর্মর করে একসময় ঘুম থেকে উঠে বসল ইভা নারিন। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল। রাত 1টা, আর দেরি করা চলে না। যেতে হবে তাকে জীবনের কঠিনতম এক অভিযানে। সিদ্ধান্ত সে নিয়েই নিয়েছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ইভা নারিন পোশাক পাল্টাল। একজন সম্মানিত ঊর্ধ্বতনের কাছে যেতে যেরকম শালীন পোশাক সাধারণত সে পরে, সে ধরনের রাত্রিকালীন পোশাক সে পরল। পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা ফুলহাতা সাদা গাউন, মাথায় তুলার সাদা হেডওয়্যার, গলায় পেঁচানো রুমাল পর্যন্ত নেমে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো মুসলিম আবু আবদুল্লাহ নিশ্চয়ই এই পোশাকে তাকে দেখে বিরক্ত হবে না। প্রস্তুতি সম্পন্ন হলে ঘাড়ের পেছনে হাত দিয়ে গাউনের নিচে তার ছোট্ট রিভলভারটার অস্তিত্ব একবার দেখে নিল। তাকালো হাতের ভয়ঙ্কর আংটিটার দিকে। রাতের এমন অভিযানের জন্যে যেমন সাজার কথা তেমনই সে সেজেছে। ইভা নারিন নক করল আহমাদ মুসার দরজায়। 3 বার নক করতে আহমাদ মুসার ঘরের দরজা খুলে গেল। দরজার সামনে আহমাদ মুসা দাঁড়িয়ে, তার হাত খালি, নিঃসংকোচ চেহারা, কোনো বিস্ময় নেই তার চোখে মুখে। কিছুটা বিস্মিত হল ইভা নারিন। নক শুনেই দরজা খুললেন। সাবধানতা নেই, শঙ্কা নেই, বিস্ময় নেই। কি ধরনের নার্ভের মানুষ ইনি? আমি কি ভেতরে আসতে পারি? বলল ইভা নারিন। আসুন, বলে আহমাদ মুসা সরে দাঁড়ালো। সোফা দেখিয়ে দিল ইভা নারিনকে বসার জন্যে। ইভা নারিন বসল। আহমাদ মুসা ইভা নারিনের সামনে সোফায় না বসে বেডের উপর গিয়ে বসল। এক্সকিউজ মি, দরজাটা বন্ধ করে আসি, বলে উঠে দাঁড়ালো ইভা নারিন। সরি ম্যাডাম নারিন, দরজাটা খোলাই থাকুক, বলল আহমাদ মুসা। কেন? বলল ইভা নারিন। আমাদের ধর্মের বিধান, স্বামী স্ত্রী নয় এমন নারী পুরুষ কোনো ঘরে যদি একা থাকে তাহলে দরজাটা দেয়া যাবে না, আহমাদ মুসা বলল। ইভা নারিনের মুখে একটা বিব্রত ভাব ফুটে উঠল। বসে পড়ল সে। বলল, বুঝেছি মিস্টার আবু আবদুল্লাহ, পারস্পরিক আস্থা বলে কি কোনো জিনিসই নেই? আছে, অবশ্যই আছে, কিন্তু সবার ক্ষেত্রে যে আস্থাটা রাখা যাবে সেটা তো ঠিক নয়। তাছাড়া তৃতীয় পক্ষের আস্থা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হলো, বন্ধ ঘরে দুজনের মাঝে শয়তান থাকে। পাপ, অন্যায়, অবিচার সব খারাপের নিমিত্ত এই শয়তান, বলল আহমাদ মুসা। অন্য কেউ বললে আমি হাসতাম। আপনি যখন বলেছেন তখন এটা ভাবার বিষয়, পরে ভাবব, বলে একটু থামল ইভা নারিন। তাকালো আহমাদ মুসার দিকে। বলল, রাত 1টায় আমি আপনার ঘরে এলাম, আপনি বিস্মিত হননি? না ম্যাডাম নারিন, আমি বিস্মিত হইনি। আমি জানতাম আপনি আসবেন, বলল আহমাদ মুসা। জানতেন? কিভাবে? ইভা নারিন বলল। চোখে মুখে প্রবল বিস্ময়। আপনার কাছ থেকেই জেনেছি, বলল আহমাদ মুসা। আমার কাছ থেকে? কিভাবে? ইভা নারিন বলল। আজ সকালে আমি যখন আপনার বাবার সাথে কথা বলছিলাম তখন আপনি অধিকাংশ সময়ই চুপ ছিলেন, কিন্তু আপনার হাত চুপ ছিল না। খবরের কাগজের সাদা অংশে আপনি কলম চালিয়েছেন। সে আঁচড়ের অধিকাংশেরই কোনো অর্থ ছিল না, কিন্তু কিছু কিছুর অর্থ ছিল। আপনি একাধিকবার কয়েক জায়গায়
BAT BAT লিখেছেন এবং এ ধরনের আরও কিছু লিখেছেন। BAT শব্দটা আমার কাছে অর্থবহ হয়ে ওঠে। আপনি যা লিখেছেন তার ইলাস্ট্রেশন আমি করেছি ব্ল্যাক আর্মেনিয়ান টাইগার। ট্রেনের 3 ঘটনায় আমার কাছে পরিষ্কার হয়েছে শক্তিশালী প্রভাবশালী এই গ্রুপটার নাম ব্ল্যাক টাইগার বা ব্ল্যাক আর্মেনিয়ান টাইগার। এই নামটাই যখন আপনার হাতে সংক্ষিপ্ত আকারে আসলো তখনই আমি স্থির ধরে নিয়েছি আপনি ব্যাটের সদস্য কিংবা কেউ হবেন। তখনই ভাবলাম আপনি অবশ্যই হানা দেবেন আমার কক্ষে। আমি ধরে নিয়েছিলাম আপনার হাতে ভয়ঙ্কর কোনো অস্ত্র থাকবে, কিন্তু তা না দেখে আমি কিছুটা বিস্মিত। 3 বার ওরা ব্যর্থ হওয়ার পর দেখা মাত্রই আমাকে হত্যা করবে এটাই স্বাভাবিক, বলল আহমাদ মুসা। শুনছিল ইভা নারিন আহমাদ মুসার কথাগুলো। প্রথমে সে বিস্ময় আবিষ্ট হয়েছিল তার ব্যাট শব্দটি লেখার বিষয়ে ধরা পড়া এবং তার পূর্ণ অর্থ শুনে, কারণ ব্যাট শব্দ সে কখন লিখেছে তারই মনে নেই। পরে তার চোখ মুখে গোটা দেহে তীব্র একটা যন্ত্রণা ছড়িয়ে পড়েছিল এ কথা শুনে যে ইভা নারিন তাকে হত্যা করতে পারে। দ্রুত নিজেকে সামলে নিল ইভা নারিন। স্বাভাবিক হবার চেষ্টা করল সে। বলল, শুধু ব্যাট শব্দটা দেখে আমাকে এত বড় সন্দেহ করলেন? ব্যাটের তো আরও কোনো অর্থ হতে পারে। হ্যাঁ, তা আছে ম্যাডাম, অবশ্যই, কিন্তু আপনার সাথে প্রথম সাক্ষাৎ থেকে আমি দেখে আসছি আপনার চোখে মুখে আনন্দের পাশে বিষাদ আছে, হাসির সাথে বিষণ্ণতা আছে। এর অর্থ আমি বুঝেছি আপনার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্বটা কি বুঝিনি, কিন্তু আপনার হাতে লেখা ব্যাট শব্দটা পেয়ে আমার কাছে পরিষ্কার আপনার নিজের ভালো লাগা না লাগা, পছন্দ অপছন্দের সাথে ব্ল্যাক টাইগারের স্বার্থের দ্বন্দ্বে আপনি ভুগছেন। আপনি জানেন ট্রেনের 3টি ঘটনায় ব্ল্যাক টাইগারের কাজ, এবং আমি এখন ব্ল্যাক টাইগারের টপ মোস্ট ওয়ান্টেড ব্যক্তি, বলল আহমাদ মুসা। আহমাদ মুসার দিকে তাকিয়ে ইভা নারিন তার কথা শুনছিল। ধীরে ধীরে তার চোখ মুখ নিচু হয়ে গেল। এক অব্যক্ত আবেগে তার চোখ মুখ ভারী হয়ে গিয়েছিল। আহমাদ মুসা থামলে সে মুখ না তুলেই বলল, আপনি সব জানেন আমি ডেডলি কোনো অস্ত্র নিয়ে আপনার সামনে আসবো এটাও ধরে নিয়েছিলেন, তাহলে আপনি নিরুদ্বেগে খালি হাতে দরজা খুললেন কেন? ইভা নারিনের কণ্ঠ অনেকটাই বাধো বাধো। আমি আপনার উপর আস্থা হারাতেই চাইনি। আমার এই চাওয়া সঠিক প্রমাণিত হয়েছে। আপনি অস্ত্র হাতে আমার মুখোমুখি হননি। ইভা নারিনের দুচোখ সিক্ত হয়ে ওঠে। উনি তাহলে আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস করেন যে আমি তার কোনো ক্ষতি করতে পারি না? অশ্রু 2 স্রোত নামল ইভা নারিনের 2 গণ্ড বেয়ে। মুখ তুলল সে, তাকালো আহমাদ মুসার দিকে অশ্রু প্লাবিত চোখে। বলল, কেন আপনি আস্থা হারাননি? এর মধ্যেই তো আপনি বুঝেছেন ব্যাটের সদস্যরা কত ক্রুয়েল, কত প্রতিশোধকামী হতে পারে। ইভা নারিনের মতো শক্ত মেয়ের এমন ব্যাকুল কান্না দেখে বিব্রত হয়ে পড়ে আহমাদ মুসা। আহমাদ মুসা ইভা নারিনের মধ্যে তীব্র মানসিক দ্বন্দ্ব দেখেই বুঝেছিল তার প্রিয় ছোট বোনের প্রাণ রক্ষাকারী আহমাদ মুসার প্রতি সে কৃতজ্ঞ, কিন্তু ইভা নারিনের এ অঝোর ধারার কান্না নিছক কৃতজ্ঞ হওয়ার সাথে মিলে না। তাহলের কোনো উত্তর খুঁজে পেল না সে। ম্যাডাম নারিন, আপনাকে দেখে এবং আপনার সাথে কথা বলে আমার মনে হয়েছিল আমাকে আপনি অমন শত্রুর দৃষ্টিতে দেখেন না যার আপনি ক্ষতি করতে পারেন, বলল আহমাদ মুসা। ইভা নারিনের চোখে অশ্রুর ধারা আরও বেগবান হল। বলল সে, তাহলে কি দৃষ্টিতে আমি আপনাকে দেখি? কেন এত দ্বন্দ্ব, এত যন্ত্রণা আমার মধ্যে? বলে ইভা নারিন দুহাতে তার মুখ ঢাকল, কান্না রোধের চেষ্টা করতে লাগল। বিব্রত আহমাদ মুসা ফেসিয়াল টিস্যুর বক্সটা ইভা নারিনের দিকে এগিয়ে দিয়ে বলল, প্লিজ ম্যাডাম নারিন, আমি জানি খুবই বাস্তববাদী আপনি। ওরা আপনাকে কি দায়িত্ব দিয়েছে বলুন, আমি কিছু করতে পারি কিনা আপনার জন্যে। বলল বটে আহমাদ মুসা কথাগুলো প্রসঙ্গটা পাল্টে দেবার জন্যে, কিন্তু আহমাদ মুসা এই অশ্রু চেনে। এমন অশ্রুর মুখোমুখি সে বহুবার হয়েছে। এই অশ্রুর পুরনো পরিচয় সে মনে করতে চায় না। মনে মনেও অশ্রুর নাম উচ্চারণ করতে ভীত হয় আহমাদ মুসা। ইভা নারিন চোখ মুছে তাকালো তার দিকে। বলল, পারবেন আমার জন্য কোনো কিছু করতে? শুনবেন আমার অনুরোধ? সব মানুষের সব সাধ্য থাকে না, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আমি করব, বলল আহমাদ মুসা। ইভা নারিন ছুটে এসে আহমাদ মুসার পায়ের কাছে বসল। বলল, আপনাকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে। আহমাদ মুসা উঠে দাঁড়ায়। বলল, প্লিজ ম্যাডাম নারিন, আপনি উঠুন, বলে হাত ধরে তাকে টেনে তুলে সোফায় বসালো। নিজেও বসল সামনের সোফায়। বলল সে, কেন আমাকে এক্ষুনি এভাবে চলে যেতে বলছেন? প্লিজ সব কথা আমাকে খুলে বলুন।
কোনো কিছু শোনার জানার আপনার দরকার নেই, আপনি জাস্ট চলে যান, বলল ইভা নারিন, তার কণ্ঠে আকুল অনুরোধ। ওরা নিশ্চয় আমাকে হত্যার দায়িত্ব দিয়েছে এই রাতেই। সব কথা আমাকে বলুন, না হলে আপনার কথা আমি শুনতে পারবো না, বলল আহমাদ মুসা। ইভা নারিন একটুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি ঠিক বলেছেন, আজ রাতেই আপনাকে হত্যার নির্দেশ আমার উপর হয়েছে। তা ম্যাডাম নারিন, নিশ্চয় আপনি জানেন এই নির্দেশের অর্থ কি? ব্ল্যাক টাইগারকে যতটুকু বুঝেছি, ওরা ব্যর্থতা মানতে রাজি নয়। অনুরূপভাবে ব্যর্থ কাউকে ওরা বরদাস্ত করে না। এর অর্থ সেটা আপনি অবশ্যই জানেন, বলল আহমাদ মুসা। জানি আমি, ইভা নারিন বলল, তার কণ্ঠ ভারী। আমাকে পালিয়ে চলে যেতে দিয়ে আপনার ব্যর্থতার কি কারণ ওদের কাছে বলবেন, বলল আহমাদ মুসা। বলবো আমি আপনার কক্ষে পৌঁছার আগে আপনি পালিয়ে গেছেন, ইভা নারিন বলল। আপনার কথা ওরা বিশ্বাস করবে না, কারণ তারা জানে হাতের মুঠোয় থাকা শত্রু হাতছাড়া করে দেবার মতো গোয়েন্দা অফিসার আপনি নন। আপনি মোস্ট ওয়ান্টেড শত্রুকে পালিয়ে যেতে দিয়েছেন, ওরা এটা নিশ্চয়ই ধরে নেবে। এর পরিণাম কি আপনি জানেন, বলল আহমাদ মুসা। জানি, অবধারিত মৃত্যু, কিন্তু সেটা পরের কথা। আমি এসব নিয়ে এখন কোনো কিছু ভাবছি না। আপনি নিরাপদ হওয়ার পর এসব বিষয় নিয়ে আমি ভেবে দেখব, ইভা নারিন বলল। কিন্তু আমি তো কোথাও যাচ্ছি না। একজনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আরেকজনের সরে যাওয়া, এটা মানব সমাজের কাজ নয়, ম্যাডাম ইভা নারিন, বলল আহমাদ মুসা। ম্লান হাসি ইভা নারিনের মুখে, বলল, আপনি না গেলেই আমি মৃত্যু থেকে বেঁচে যাচ্ছি না, আমার ব্যর্থতা তো থাকছেই। তাকালো আহমাদ মুসা ইভা নারিনের দিকে, একটু ভাবল, বলল, বুঝেছি ম্যাডাম নারিন, তাহলে আপনার সামনে এখন দুটি পথ খোলা, এক আমাকে হত্যা করা এবং দুই ব্ল্যাক টাইগারের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। ইভা নারিনের ম্লান মুখে হাসি ফুটে উঠল, বলল, দুই পথের কোনোটাই আমার জন্য নয়। আপনাকে হত্যা করার ইচ্ছা সাধ্য কোনোটাই আমার নেই, আর ব্ল্যাক টাইগারের মোকাবিলা করতে পারার তো প্রশ্নই ওঠে না। তাহলে কি করবেন, বলল আহমাদ মুসা। আমার ভুল, পাপের খেসারত হয়তো আমাকে আমার জীবন দিয়েই করতে হবে, ইভা নারিন বলল। কণ্ঠ তার ভারী হয়ে উঠেছে। এটা তো একটা চ্যালেঞ্জের কাছে আত্মসমর্পণের কথা। আপনার বিবেক কি বলে ম্যাডাম নারিন, বলল আহমাদ মুসা। সঙ্গে সঙ্গে কোনো কথা বলল না ইভা নারিন। কয়েক মুহূর্ত যেন ভাবল, বলল, বিবেকের তাগিদেই তো আমি ব্ল্যাক আর্মেনিয়ান টাইগারের সদস্য হয়েছিলাম। আপনার তখনকার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতা এক নয়, আর ট্রেনের এই ঘটনা আপনি এর আগে দেখেননি। এখন আপনার বিবেক কি বলে? বিবেকের কথা শোনা আমি ছেড়ে দিয়েছি। কি শুনবো বিবেকের কথা, ইভা নারিন বলল গম্ভীর কণ্ঠে। ম্যাডাম নারিন, ব্ল্যাক টাইগার সম্পর্কে আমি কিছুই জানি না, নাম ছাড়া। আপনি ব্ল্যাক টাইগারের কোনো কাজে ক্ষুব্ধ বলে মনে হচ্ছে। অসুবিধা না থাকলে বলতে পারেন, বলল আহমাদ মুসা। আপনি ব্ল্যাক টাইগারকে যতটুকু জানেন তার কিঞ্চিত বেশি আমি জানি, কিন্তু তাকে জানা বলে না। এক অন্ধকার থেকে আসা নির্দেশ আমি পালন করে যাচ্ছি। অন্ধকারে কি আছে, কারা আছে, কেন আছে, তার কোনো কিছুই আমি জানি না, ইভা নারিন বলল, গম্ভীর কণ্ঠ তার। কি ধরনের নির্দেশ পালন করতে হয়েছে তা থেকে আপনি বুঝেননি কিছু, বলল আহমাদ মুসা। তৎক্ষণাৎ উত্তর এলো না ইভা নারিনের কাছ থেকে। কয়েক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর তাকালো আহমাদ মুসার দিকে, বলল, বিশেষ বিশেষ সংস্থা, সংগঠন, ব্যক্তি সম্পর্কে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে দেয়া, ফরমায়েশ অনুসারে হত্যা এবং হত্যায় সহায়তা করার ঘটনাও আছে। সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, এসব থেকে এদের পরিচয় ও কাজ সম্পর্কে কিছু আঁচ করতে পারেননি, বলল আহমাদ মুসা। ওইসব সংস্থা, সংগঠন ও ব্যক্তির অধিকাংশই জাতিগত ও সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের। এ থেকে আমি বিশেষ কিছু ধারণা করতে পারিনি, ইভা নারিন বলল। মাফ করবেন, ওদের কোন জিনিসটি আপনাকে আকৃষ্ট করেছিল যে ওদের সদস্য পদ নিয়েছিলেন, বলল আহমাদ মুসা। সেটা একটা আবেগের ব্যাপার। গির্জার বিশেষ এক আয়োজনে আমি একজন ফাদারের বক্তৃতা শুনেছিলাম। তিনি বলেছিলেন, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে চার্চের নীরব থাকা, নির্বিকার থাকা আমাদের জাতির অপরিসীম ক্ষতি করেছে। ইতিহাসের অধিকাংশ সময়ই জাতি দেশি বিদেশিদের দ্বারা শাসিত ও শোষিত হয়েছে। তাদের গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদির আড়ালে তারা সে শোষণ অব্যাহত রেখেছে। এ শোষণ বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। এ বক্তৃতা আমার তরুণ মনকে সাংঘাতিকভাবে প্রবাহিত করেছিল। তরুণ এক গোয়েন্দা অফিসার আমি তখন। হঠাৎ একদিন ওই ফাদারের সাথে আমার দেখা হয়। তখন সে বক্তৃতার কথা তুলে ধরে আমি বলেছিলাম, শোষণ কিভাবে বন্ধ করা যাবে। তিনি আমার সব পরিচয় জেনে নিয়ে পরে একদিন আমাকে ব্ল্যাক আর্মেনিয়ান টাইগারের সদস্য করে নিলেন, ইভা নারিন বলল।
তাদের দেয়া কাজ থেকে তাদের সম্পর্কে নিশ্চয় আপনার একটা ইমপ্রেশন হয়েছে, বলল আহমদ মুসা। যারা জেনে শুনে ঠান্ডা মাথায় মানুষ হত্যা করে তারা খুনি ছাড়া কোনো কিছুই নয়। ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারা সুস্থ নয়, অমানুষ হবার মতো অসুস্থ। ওদের যতটুকু আমি জেনেছি তাতে এটাই আমার ধারণা ওদের সম্পর্কে, ইভান আরিন বলল। এমন ধারণা আপনার যে সংগঠন সম্পর্কে, অন্তত আত্মরক্ষার জন্যে তার বিরুদ্ধে দাঁড়াবেন না কেন, বলল আহমদ মুসা। আত্মরক্ষা করা আর বিরুদ্ধে দাঁড়ানো এক জিনিস নয় জনাব, ইভান আরিন বলল। এক জিনিস নয় ঠিক, কিন্তু ওই ধরনের সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে শুধু আত্মরক্ষা করা যায়, বলল আহমদ মুসা। আপনার পরামর্শ কি জনাব আমার জন্যে, ইভান আরিন বলল। পরামর্শ বোধহয় আমি দিতে পারি না, আমার মত বলতে পারি, বলল আহমদ মুসা। হাসল নারিন, বলল, একজন পরামর্শ চাওয়ার পর এমন কথা বলা যায় না, তাহলে তার মনের উপর অবিচার করা হয়। সরি ম্যাডাম নারিন, আমার পরামর্শ ও আমার মত একই কথা, বলল আহমদ মুসা। আমার মনে হয় আজকের রাতের ঘটনার ব্যাপারে সত্য কথা ওদের বলা দরকার। বলবেন ওদেরকে যে তাকে হত্যার জন্য তার ঘরে আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম উনি আমার জন্য অপেক্ষা করছেন। উনি আমাকে আগেই সন্দেহ করেছিলেন, সুতরাং আমার কাজের আমি সুযোগ পাইনি। আর আজই কোনো এক সময় উনি চলে যাবেন, তাকে হত্যার কোনো সুযোগ আমার আর হবে না, বলল আহমদ মুসা। ইভান আরিনের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, বলল, ধন্যবাদ, আমাকে বাঁচালেন আপনি মনে হয়। খুঁজেই পাচ্ছি না কি বলবো ওদের। কোন কথাটা যৌক্তিক হবে, যা বিশ্বাস করতে বাধ্য হবে ওরা। ওরা যে আবার আমাকে দায়িত্ব দেবে, শেষ কথাটা তারও সুযোগ বন্ধ হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বলে একটু থামল ইভান আরিন। মুহূর্ত কয়েক পর আবার বলে উঠল, এরপর কি হবে, ওদের জাল থেকে বের হব কিভাবে? আপনি তো থাকছেন না, পরামর্শ পাবো কোথায়? প্লিজ হাসাবেন না, আপনি পুলিশ প্রধানের মেয়ে, আপনি দেশের একজন শীর্ষ গোয়েন্দা অফিসার। আমি তাৎক্ষণিক দু একটা মত বা পরামর্শ দিলাম বটে, কিন্তু বাইরে থাকাবার প্রয়োজন পরামর্শের জন্যে। শুধু বলছি, যেটা আগেই বলেছি, আত্মরক্ষার জন্য আপনাকে অফেন্সিভে যেতে হবে। ট্রেনের 3 ঘটনার পর একটা সুযোগ তো এসেছে ওদের বিরুদ্ধে অল আউট অফেন্সিভে যাওয়ার। এই সুযোগের সদ্ব্যবহার করুন, বলল আহমদ মুসা। ও ধন্যবাদ, এ বিষয়টা তো আমার মনেই ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু জনাব, আপনার সহযোগিতার বিকল্প এটা নয়, বলল ইভান আরিন। একটু থেমে আবার বলল ইভান আরিন, আপনার সাথে দেখা হবে, যোগাযোগ হবে, এটা আমি আশা করছি। দেখুন, ট্যুরিস্টরা তো ভেসে বেড়ায়, আপনাকে আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আপনার ঠিকানা তো জানাই থাকলো, আস্থা থাকলে আপনার টেলিফোন নম্বর দিতে পারেন, বলল আহমদ মুসা। আপনি শেষ কথাটা একজনের মনকে আহত করার জন্যই বলেছেন, ইভান আরিন বলল। না ম্যাডাম নারিন, একজন গোয়েন্দা অফিসারের প্রাইভেট নম্বর সাধারণত কাউকে দেয়া হয় না, এটা আমি জানি, বলল আহমদ মুসা। আপনি কি সাধারণ? আমি কি তাই মনে করতে পারি আপনাকে? আবারও আপনি কথা বললেন আমার মনকে আহত করার জন্যেই, ইভান আরিন বলল, তার কণ্ঠ ভারী। আমি একটা নীতির কথা বলেছি। সরি, বলল আহমদ মুসা। ইভান আরিন কোনো কথা বলল না। মুহূর্ত কয়েক চুপ থাকার পর বলল, আমার সব কথা আমি বলেছি। আপনার সম্পর্কে আমি কিন্তু কিছুই জানি না, তবে এটুকু জানি আপনি শুধুই ট্যুরিস্ট নন। আপনার এই সন্দেহের কারণ, বলল আহমদ মুসা, তেমন কোনো প্রমাণ আমার কাছে নেই, তবে আমি জানি আপনার মতো অতি অসাধারণ লোকরা কোনো উদ্দেশ্য ছাড়া কোনো ট্যুরেও যান না, বিশেষ করে যখন একাকী যান, ইভান আরিন বলল। ইভান আরিনের কথাটা আহমদ মুসার মনে ভাবান্তর সৃষ্টি করল। সে কি ইভান আরিনকে মিথ্যা কথা বলবে, না সত্যটা কিংবা সত্যের কাছাকাছি কিছু বলবে? তার কাজে ইভান আরিনের মতো গোয়েন্দা অফিসারের দরকার হতে পারে, তার পিতারও প্রয়োজন হতে পারে। এসব ভাবতে ভাবতে উত্তর দিতে দেরি হয়ে গেল আহমদ মুসার। আহমদ মুসার মুখের দিকে অপলকভাবে তাকিয়েছিল সে। আহমদ মুসার মুখ গম্ভীর হয়ে উঠেছে, বলল, ম্যাডাম নারিন, আপনি ঠিকই বলেছেন, আমি একটা ছোট্ট কাজ নিয়ে আর্মেনিয়ায় এসেছি। আপনি কি কাজ নিয়ে এসেছেন সেটা জিজ্ঞাসা করা হয়তো ঠিক হবে না, কিন্তু বলতে পারি কাজটা ছোট নয়। আপনার মতো লোকরা যখন এভাবে কোথাও যায়, বড় কাজ নিয়েই যায়। আহমদ মুসার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল, বলল, এক আলোচনায় সবকিছু জানা যায় না। ধন্যবাদ, আমি তাহলে আরও আলোচনার সুযোগ পাব। অনেক ধন্যবাদ, ইভান আরিন বলল, তার চোখে আনন্দের ঔজ্জ্বল্য। সমস্যায় পড়লে আপনাদের দ্বারস্থ আমাকে হয়তো হতেই হবে, বলল আহমদ মুসা। অ্যাডভান্স ওয়েলকাম, দ্বারস্থ নয়, নির্দেশের অপেক্ষা করব, ইভান আরিন বলল। আপনাকে একটা কথা বলতে চাই, প্রসঙ্গ পাল্টিয়ে বলল আহমদ মুসা।
অবশ্যই, প্রবল আগ্রহ নিয়ে বলল ইভা নারিন। ব্ল্যাক টাইগারের সাথে সম্পর্ক কাট করার পর আপনাকে কিন্তু আপনার কলিগদের থেকে সাবধান থাকতে হবে, বলল আহমদ মুসা। ভ্রু কুঞ্চিত হল ইভা নারিনের। ভাবল সে একটু, বলল, ঠিক বলেছেন, ঘনিষ্ঠ লোক কিংবা কলিগদের দিয়ে আমাকে ফাঁদে ফেলা, হত্যার চেষ্টা করতে পারে। ধন্যবাদ আপনাকে, ওয়েলকাম, গুড নাইট, বলল আহমদ মুসা। আমাকে এভাবেই কক্ষ থেকে তাড়িয়ে দিচ্ছেন, বলল ইভা নারিন। না, গুড বাই দিতে চাচ্ছি। আর কোনো কথা তো দেখছি না, বলল আহমদ মুসা। আমি যাচ্ছি, আপনার ঘুম আর নষ্ট করতে চায় না, কিন্তু শেষ একটা প্রশ্ন আছে, ইভা নারিন বলল। বলুন, বলল আহমদ মুসা। আপনি দরজা খোলার সাথে সাথে যদি আমি গুলি করতাম, তাহলে আপনি কিভাবে আত্মরক্ষা করতেন? আপনার হাত তো খালি ছিল। যতদূর জানি আপনার কাছে কোনো রিভলভারও নেই। শত্রুদের কাছ থেকে নেয়া যে রিভলভার ছিল সেটা ট্রেন থেকে নামার সময় পুলিশকে দিয়ে এসেছেন, ইভা নারিন বলল। আপনি ঘাড়ের পেছনে যে রিভলভার নিয়ে গুলি করার আগেই আপনি মাটিতে পড়ে যেতেন, তখন আপনার রিভলভার আমার হাতে চলে আসত, বলল আহমদ মুসা। আপনি কি করে জানলেন আমার ঘাড়ের পেছনে রিভলভার আছে? ইভা নারিনের প্রশ্ন। আপনার গাউনের কালারটা অস্বাভাবিক উঁচু হয়ে আছে। রিভলভার রাখলে যেমনটা হতে পারে, বলল আহমদ মুসা। ইভা নারিনের চোখে বিস্ময়। কলারটা দেখল, একটুক্ষণ চুপ করে থেকে বলল, আলোচনার সুযোগ নিয়েও তো আমি আপনাকে অন্য কোনোভাবে হত্যা করতে পারতাম। জানি সে রকম অস্ত্র আপনার কাছে আছে, কিন্তু সে অস্ত্র ব্যবহারের জন্য দৈহিকভাবে ঘনিষ্ঠ হবারও প্রয়োজন হয়। সে সুযোগ আপনি পাননি, বলল আহমদ মুসা। ইভা নারিনের চোখের বিস্ময় আরও বেড়ে গেল। বলল, কি অস্ত্র সেটা? আহমদ মুসা ইভা নারিনের ডান হাতের একটা আংটি দেখিয়ে বলল, এটা একটা স্পাই রিং। আহমদ মুসার দিকে অপলক তাকিয়ে থাকা ইভা নারিন স্তম্ভিত হয়ে গেল, কোনো কথা বলল না। সম্মোহিতের মতো কিছুক্ষণ আহমদ মুসার দিকে তাকিয়ে দেখে বলল, কি করে বুঝলেন এটা স্পাই রিং? এমন ডিজাইনের গোল্ড রিং খুবই সাধারণ। ডিজাইনে একটু পার্থক্য আছে ম্যাডাম। সাধারণ গোল্ড রিংগুলো আঙ্গুলে ঘোরানোর সুযোগ থাকে, কিন্তু এই রিংয়ের উপরের অংশ আঙ্গুলের নিচের দিকে আপনাতেই ঘুরে যাবে না। এটা এই রিং বহনকারীর নিরাপত্তার জন্যই করা হয়েছে। উপরের অংশ যদি আঙ্গুলের নিচে যায়, তাহলে তা হাত মুঠো করলে বা অন্য কোনোভাবে চাপ লাগলে বিষাক্ত পিন বহনকারীকে আঘাত করতে পারে, বলল আহমদ মুসা। বিস্ময় আবিষ্ট ইভা নারিন হা করে তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। বাকরুদ্ধ হয়ে গেছে যেন তা। একসময় ধীরে ধীরে সে মাথা নিচু করে, আবার মাথা তুলে ধীরে ধীরে আহমদ মুসার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল ইভা নারিন, আপনি আসলে কে? আপনি আবু আহমদ আবদুল্লাহ তো অবশ্যই নন। আপনার মতো এমন মানুষ পৃথিবীতে দু একজনের বেশি থাকেন না, এবং তাকে সারা দুনিয়া চেনে। আমারও চেনার কথা। গভীর আবেগ অনুভূতি নিয়ে বেরিয়ে আসা কথাগুলো নিস্তব্ধ শান্ত সাগরের মতো গভীর। এ আবেগ অনুভূতি আহমদ মুসার মনকেও স্পর্শ করল। আহমদ মুসার মুখ গম্ভীর হয়ে উঠল, বলল, দুঃখিত ম্যাডাম নারিন, আমার কাজের পরিচয় যেমন উজ্জ্ব থাকলো, আমার পরিচয়টাও আজ উজ্জ্ব থাক। চোখ দুটি আপনাতেই বন্ধ হয়ে গেল নারিনের। যখন চোখ দুটি তার খুলে গেল, তখন অশ্রুতে দুচোখ তার পূর্ণ। বলল শান্ত কণ্ঠে, হ্যাঁ, এমন অবস্থায় আমি পড়লে আমিও হয়তো কাউকে বিশ্বাস করতেই পারতাম না। তার দুচোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে উঠে দাঁড়াল। ভাঙা কণ্ঠে গুড নাইট বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে।